আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের লাইভ সেশনের স্টুডেন্ট প্রফেশনাল মিটআপ সিরিজের এপিসোড 2। আমাদের আজকের টপিক হচ্ছে হাই এডুকেশন এন্ড ক্যারিয়ার অপরচুনিটিস ইন ইউরোপিয়ান কান্ট্রিজ। সো প্রথমেই বলি আজকে আমরা অনেক লাকি, কারণ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ডিসিপ্লিন প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান স্যার। স্যার আমাদের ক্লাবের সকল কার্যক্রমে সবসময় উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকেন এবং স্যারের জায়গা থেকে যতটুকু সম্ভব স্যার সবসময় আমাদের অনেক সাহায্য আমাদেরকে তার মূল্যবান সময় থেকে কিছুটা দেওয়ার জন্য। আমাদের সাথে অতনুসম স্যার আছেন, স্যারও সবসময় আমাদের সব কাজে অনেক সাপোর্ট করেন। এবং তামিম ভাইয়ার কথা কি বলবো, আসলে লাইভ সেশনের গেস্ট থেকে শুরু করে ইভেন্ট ক্রিয়েট করা পর্যন্ত সবকিছুর পিছনে ভাইয়া হিউজ একটা টাইম দেন। তো ভাইয়া না থাকলে হয়তো সবকিছু আর পিছিয়ে করা পসিবল হতো না। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ। আর আরেকজনের কথা না বললেই নয়, আমাদের ক্লাবের অ্যাডভাইসার প্রফেসর কাজী মাসুদুল আলম স্যার। তার ব্যাক স্ক্রিন থেকে সবসময় আমাদের নতুন নতুন আইডিয়া এবং দিক নির্দেশনা দিয়ে আমাদের সাথে আছেন। তো হায়ার স্টাডি আসলে আমাদের ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের অনেক বড় একটা পার্টেরই টার্গেট থাকে যে হায়ার স্টাডিজ ইন অ্যাব্রড, স্পেশালি ইন ইউরোপিয়ান কান্ট্রিজ। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রপার গাইডলাইনের অভাবে বা কখন কোথায় কিভাবে কমিউনিকেট করতে হবে এইদিকে অনেক প্রবলেম ফেস করে বা অনেক লেট হয়ে যায়। আমাদের অনেক সিনিয়র ভাইয়েরা বা অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে তাদের মূল্যবান সময় থেকে কিছুটা আমাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই লাইফের মাধ্যমে আমরা মোটামুটি প্রপার একটা গাইডলাইন পাবো যে কোথায় কিভাবে অ্যাপ্রোচ করলে আমরা খুব সহজে ইউরোপিয়ান কান্ট্রিজ বা ভালো কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপ অপরচুনিটি পেতে পারি। শুরুতে আমি সবাইকে সালাম দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় আনিসুর রহমান স্যার। স্যারকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে তার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে কিছু সময় আমাদের জন্য ব্যয় করার জন্য। ধন্যবাদ অতনু স্যারকেও, তিনি সবসময় আমাদের সাথে আছেন। এবং তামিম ভাইয়ের কথা তো কিছু বলার নাই, উনি হচ্ছে আমাদের সবকিছু কন্ট্যাক্ট করার জন্য খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন। তো আজকে হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে ডিসকাশন করব। আমাদের কিছুক্ষণ মধ্যে আমাদের গেস্ট এসে ডিসকাশন শুরু করবে। টপিকটি হচ্ছে হাই স্টাডিজ অ্যান্ড জব অপরচুনিটিস। তো অ্যাজ এ আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট, যে আমাদের মাঝে অনেক কিছু স্বপ্ন থাকে যে আমরা বাইরে যাব, বাইরে যেয়ে লেখাপড়া করব, দেন হচ্ছে আমরা দেশে ফিরে আসবো, এবং অনেকের স্বপ্ন থাকে যে বাইরে যেয়ে যেন আমরা জব করতে পারি। তো যখন আমরা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন আমাদের মাঝে একটা সন্দেহ থাকে যে আমরা কোনটার উপর বেশি ফোকাস দিব, যে আমাদের একাডেমিক রেজাল্টের উপর বেশি ফোকাস দিব, না যেহেতু আমরা বাইরে যাচ্ছি, বাইরে যে হায়ার স্টাডি করতেছি, করার পরে দেন আমরা যদি জবের কোনো ইচ্ছা থাকে দেন আমাদের তো টেকনিক্যাল নলেজটাও লাগবে। তো ওইটাও আমাদের গুরুত্বপূর্ণ। তো অ্যাজ এ স্টুডেন্ট আমরা অনেক কনফিউজ থাকি যে কোনটার উপর আমরা বেশি ফোকাস দিব, যে আমরা একাডেমিক রেজাল্টের উপর বেশিটা ফোকাস দিব, না কত পরিমাণ ফোকাস দেওয়ার পরে আমাদের টেকনিক্যাল নলেজটা আমাদের ইমপ্রুভ করতে হবে। তো এইসব সম্পর্কেই আমরা আজ হচ্ছে হিউজ একটা ডিসকাশন করব। তো সবাই বোর ফিল করবেন না, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ইন্টারেস্টিং এবং সবার জন্য অনেক হেল্পফুল হবে। তো এই পর্যায়ে আমি আমাদের যে হোস্ট তামিম ভাইকে কাছে আমি হ্যান্ড ওভার করছি আমাদের সেশনটা শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। Okay, so thanks Paul and Ivy for your inaugural speech. So আমি আসলে খুবই delighted to have those guests in this session. আমাদের হেড স্যার আছেন আমার সাথে, অতনু স্যার আছেন আমাদের ডিপার্টমেন্টের, আমাদের সাথে অনেক গেস্ট আজকে আছেন যারা আসলে এখন এবং তাদের আমি আসলে খুব বেশি আমি যখন জয়েন করতে গিয়েছি আসলে বলতে পারবো যে বাট এবং বেসিক্যালি আমি যেহেতু এই আমাদের এই ইভেন্টটা ফোকাসড অন ইউরোপিয়ান ইউরোপিয়ান জয়েন করে আমাদের অ্যালুমনি ভাইয়া আছেন এখন নরওয়েতে, আমাদের সাথে জয়েন করবেন রাহাত ভাই, ভাইয়া আছেন এখন ফ্রান্সে, এবং আমাদের সাথে জয়েন করবেন কাশিফ ভাই, ভাইয়া আছেন এখন ফিনল্যান্ডে।
তো ভাইয়াদের জয়েন করানোর আগে আমি রিকোয়েস্ট করতে চাই আমার হেড স্যারকে, আমাদের ডিপার্টমেন্টাল হেড ডক্টর আনিসুর রহমান স্যার, স্যারকে কিছু বলার জন্য এবং বেসিক্যালি আমাদের অনুষ্ঠানটা শুরু করার জন্য স্যারকে আমি রিকোয়েস্ট করছি। স্যার প্লিজ কিছু আমাদের উদ্দেশ্যে বলেন এবং এই প্রোগ্রামটার উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ তানিম, ধন্যবাদ পলক, আইভি এবং ক্লাস্টার ক্লাবের অন্য যারা আছো, তারা আমাকে আজকের অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। আসলে পলক বা আইভি বললো যে ব্যস্ততম সময়, আসলে কিন্তু তোমাদের সাথে আমার সেরা সময়টা কাটে এবং তোমাদেরকে খুব মিস করি। আসলে ক্যাম্পাসে আমি যাই বটে মাঝে মাঝে, কিন্তু শূন্য ক্যাম্পাস। এবং যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছে তারা হয়তো জানো যে আমার হেডের চেয়ারের তলেতে কুমোর পোকাও বাসা বানিয়েছিল। তো আমি এই এখানে মানিকে কাজী মাসুদুল, ডক্টর কাজী মাসুদুল আলমকে মিস করছি। ওই মূলত আসলে আমাকে বললো যে স্যার আপনি যদি থাকতে পারেন তাহলে ছেলেরা উৎসাহিত হবে। আমি বললাম যে কেন নয়, এটা তো ছেলেদের উৎসাহ হচ্ছে, এই আমার উৎসাহ বেশি, আমি তো ওদেরকে ভীষণভাবে মিস করছি। তো মাসুদুল আলম আজকে ও থাকতে পারলে আরো ভালো হতো। যাই হোক, এই যে কার্যক্রমগুলো, এটা আসলে ক্লাবের, একটা কম্পিউটার ক্লাবের মূল হওয়া দরকার, একটা ট্র্যাডিশন হওয়া দরকার ছিল। তো আগে কিছুটা অন্য অন্য খাতেও তারা কাজ করেছে, কিন্তু এদিকে যে নতুন কমিটি তোমরা এটা করছো, মানির উৎসাহে সহযোগিতায়, সাথে অতনু আছে, তানিম আছে, আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং বিদেশে যাওয়ার বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু লাকি যে আমাদের 30 বছরের ঐতিহ্য, পূর্ণ ডিসিপ্লিন আমাদের 91 সালে শুরু হয়েছে, এখন 2020 চলে। এবং আমাদের শুরু থেকে বাইরে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি। আমরা 20 জন ছাত্র ভর্তি হয়েছিলাম ফার্স্ট ব্যাচে, তার মধ্যে 15 জন হলো ফোর্থ ইয়ারে আমরা একসাথে পাশ করেছিলাম। সেই 15 জনের মধ্যে মাত্র 3 জন আছে আমরা এখন দেশে, আর বাকিরা সবাই হচ্ছে, একজন অস্ট্রেলিয়াতে, আর বাকিরা সবাই নর্থ আমেরিকা, কানাডা এবং আমেরিকাতে। তো আমাদের পরের ব্যাচ গুলো আবার কেউ কারো কারো ব্যাচে অস্ট্রেলিয়াতে বেশি, কেউ কেউ আবার ইউরোপে গেছে। যেমন আজকের অতিথি যারা আসবে শুনছি তারা অধিকাংশই তো ইউরোপেরই। ফলে এই যে সুযোগটা, যে পুরনো যে অ্যালামনাই যারা আছে, আমি অ্যালামনাইদের উপরে জোরটা আমি এই কারণেই দিই যে আমাদের একের পর এক ব্যাচ যাবে এবং আমরা সবাই একটা স্ট্রিং, একটা সুতোর মানে ফুলের মালার মতো গ্রন্থিত থাকতে চাই একের পর এক, এবং একের কল্যাণে অন্যরা ঝাঁপিয়ে পড়তে চাই, এবং তাতে সবাই কিন্তু বেনিফিটেড হবে এবং সবাই উপকৃত হবে। বড়দের যারা, ছোটরা যেমন উপকৃত হবে, আবার বড়দের প্রয়োজনেও ছোটরা অনেক সময় ঝাঁপিয়ে পড়তে পারবে। তো আমি এই আজকে তোমাদের কাছে আসার সুযোগটাকে আরেকটু কাজে আমি লাগাতে চাই। সেটা হচ্ছে তোমাদের এই যে একাডেমিক যে এখন একটা সেট ঘটেছিল, একটা হ্যাম্পার ঘটেছিল, সেইটার কিছুটা আমরা একটু উদ্যোগ নিতে চাচ্ছি ক্লাস নেওয়ার ব্যাপারে, এবং এ ব্যাপারে ভিসি স্যারের নির্দেশনা এসেছেন। সেটা হলো যে নেক্সট টার্ম আমাদের সেপ্টেম্বরের 1 তারিখে শুরু হবে, এবং তার আগে এর যে 2 মাস, এই 2 মাস সময়ের মধ্যে আমাদের যে এই সেমিস্টারে যে ক্লাসগুলো ছিল থিওরি ক্লাস, সেই থিওরি ক্লাসগুলো শেষ হবে। সেটা স্যাররা সিআরদের সাথে কন্ট্যাক্ট করে আসলে কে কখন ক্লাস নেবেন সেটা নির্ধারণ করবেন, কারণ আমাদের 3 সপ্তাহের মতো ক্লাস বাকি ছিল। এখন আমরা সেই 3 সপ্তাহের ক্লাস শেষ করার জন্য আমরা 2 মাস সময় পাচ্ছি। ফলে তোমরা হয়তো ওই শিডিউল পেতে হয়তো অসুবিধা হবে না। আর একটা জিনিস যেটা, সেটা হলো যে এই সময়ের অভিজ্ঞতা আমাদের পরবর্তীতে ওই সেপ্টেম্বর থেকে যে সেকেন্ড টার্মটা শুরু হতে যাচ্ছে, সেই সময়ে আমাদের আসলে কাজে লাগবে গুছিয়ে সুন্দরভাবে ক্লাস নেওয়ার ক্ষেত্রে। আমরা জানি যে আসলে অনেকের ইন্টারনেট নাই, কারো কারো আর্থিক সমস্যাও আছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমরাও চিন্তিত, কিন্তু আসলে
তোমরাও তো নিশ্চয়ই চাইবে না যে আসলে অনন্তকাল ধরে বসে থাকতে, এবং কারণ কবে করোনার শেষ হবে তার কোনো নিশ্চয়তা নাই। তো ফলে কিছু কিছু কোনো মানে অল্প অল্প করে হলেও আমাদের এগোতে হবে। এবং আশা করি যে ধরো যে ক্লাসগুলো অনলাইনে যারা অ্যাটেন্ড করতে পারবে না তাদের জন্য হয়তো রেকর্ডেড অডিও থাকবে, তারা পরবর্তীতে ডাউনলোড করে নিয়ে সেখান থেকে খানিকটা হয়তো উপকৃত হতে পারবে। আর পরীক্ষার ব্যাপারে বলবো সেটা হচ্ছে যে এই টার্মের পরীক্ষা নেক্সট টার্মের পরীক্ষার হয়তো আগে আগে হবে। তখন কিছু সময়ের গ্যাপ দিয়ে 2 টার্মের পরীক্ষা হবে আর কি। আর্ট সেশনাল গুলো এখন আদৌ হবে না, কারণ আসলে অনলাইনে সেশনাল নেয় আমাদের ডিসিপ্লিনে কিছু কিছু কোর্সে হয়তো সম্ভব, কিন্তু অধিকাংশ ডিসিপ্লিনের অধিকাংশ কোর্সে সেটা সম্ভব না, ফলে সেশনাল গুলো হবে না। আর ক্লাস টেস্টের ব্যাপারে যে সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে করেসপন্ডিং টিচার ঠিক করবেন তিনি কিভাবে তার বাকি ক্লাস টেস্ট গুলো নিবেন, তিনি কি অ্যাসাইনমেন্ট দিবেন নাকি ভাইবা নিয়ে নিবেন নাকি কিভাবে নিবেন, সেটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল টিচারের নিজের উপর নির্ভর করবে। তো আহ, ধন্যবাদ। আসলে আমি আমার আরো ভালো লাগতো যদি আমার মানে চোখ খুঁজে বেড়াচ্ছে সব ছাত্রছাত্রীদেরকে, কিন্তু সেটা তো আর দেখা সম্ভব না। এখন পলক আইভির চোখ দিয়ে আমি আসলে অন্যদেরকে দেখার চেষ্টা করছি। তো সবাই ভালো থেকো তোমরা। আমার আবার আজকে ওই 8টা থেকে আবার একটা ওয়েবিনার আছে, তো আমি বেশিক্ষণ তোমাদের সাথে আর থাকতে পারবো না। তোমরা ভালো থেকো সবাই, শুভেচ্ছা থাকলো। আর যে কোনো সমস্যায় খোলা মনে আমার সাথে যোগাযোগ করো, যে আমি তোমাদের ফোনের জন্যই কান পেতে আছি, কিন্তু যে কোনো সমস্যা আশা করি আমরা সবাই মিলে তোমাদের স্যাররাও সবাই খুব তৎপর, ফলে আমরা এজ এ টিম, এজ এ ফ্যামিলি আমরা এই সমস্যা আস্তে আস্তে উঠে যেতে পারবো আশা করি। তো ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। স্যার, এখন এজ এ ফ্যাকাল্টি গেস্ট হিসেবে আমি অতনুকে রিকোয়েস্ট করতেছি কিছু বলার জন্য আমাদের এই ইভেন্টের উদ্দেশ্যে। শোনা যাচ্ছে আমাকে? আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো। সবাইকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আমি দুইটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে আমাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটা হচ্ছে যে আরো কিছু পার্সপেক্টিভ দেখানো। আমরা যদি একটু খেয়াল করে থাকি, এই কয়েকদিন আগে বিসিএস এর রেজাল্ট দিয়েছে, সো দেখা যাচ্ছে যে এখন সবার মানসিকতাই ওই দিকে চলে যাচ্ছে। তো আমি আশা করবো যে ক্লাস্টারের এই উদ্যোগের কারণে আমরা আবার ওই আমাদের স্রোতটা ফিরে আনতে পারবো, যে না ওইদিকেও না, আরো কিছু ফিল্ড আছে যেখানে চিন্তা করা যায়, এই রিসার্চ এরিয়া, তারপরে হচ্ছে হায়ার স্টাডিজ। তো এই কাজগুলোর জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই সাহায্য করবে, এইটাই হচ্ছে আমাদের আশা, এবং এই জন্যই আমরা এগুলো আয়োজন করছি, যাতে দেখানো যায় যে আরো কত ফিল্ড আছে। এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এজ এ সিএসসি ডিপার্টমেন্ট যে উদ্যোগগুলো নিচ্ছি, যে এই গত কিছুদিন আগেই, 2 সপ্তাহ আগেই আমাদের একটা অলরেডি ক্লাস্টার একটা এরকম অনুষ্ঠান হয়ে গেল। আমরা আরো চেষ্টা করছি যে ইন ফিউচারের সামনে আরো এই ধরনের অনুষ্ঠান আনা যায় কিনা। সেখানে আমাদের সিনিয়ররা পার্টিসিপেট করবেন এবং তারা আমাদেরকে দেখাবেন তারা যে কষ্টগুলো করছেন সেগুলো যেন আমাদের রিপিট না করতে হয়, আমাদের স্টুডেন্টরা যেন ওই পথটাই ধরতে পারে এবং ইন ফিউচার যেন ওইখান থেকেই এগিয়ে যেতে পারে। এই জন্যই এত চেষ্টা করা আর কি। তো আমি আশা করবো, আমি বেশি কথা বলবো না, আমি চাচ্ছি, আমি নিজেও দর্শক হিসেবে এটা দেখার জন্য অপেক্ষা করে বসে আছি। তো আমি চাই এটা তাড়াতাড়ি শুরু হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, তানিম ভাই। হ্যালো। শোনা যাচ্ছে না? হ্যাঁ, তানিম ভাই শোনা যাচ্ছে। হ্যালো। ওকে। সো আমি এখন আমার গেস্টদেরকে বেসিক্যালি অ্যাকসেপ্ট করে নিব, বাট আনফরচুনেটলি স্ট্রিমইয়ার্ডে 6 পিপল আর 6 পার্সন আমরা একবারে অন স্ক্রিনে রাখতে পারি, বাট একটা আপডেট আসছে, আমি দেখছি যেটা 10 পিপল ওরা অন স্ক্রিনে রাখতে দিবে, বাট আমি জানি না আমাদের ইভেন্টের জন্য আমরা পাই ওই ফিচারটা ওরা সো
এবং রিকোয়েস্ট যে তোমরা সো আমি গেস্টদেরকে জয়েন করিয়ে নেই। তোমাদের যেটা কথা ছিল যে কোশ্চেন যদি কারোর কাছ থেকে আসে তোমরা একটু কালেক্ট করে রাখো, আমি হয়তো অনুষ্ঠানের শেষের দিকে বা আমাদের প্রোগ্রামটা শেষের দিকে তোমাদেরকে আবার জয়েন করে নিব টু প্রেজেন্ট ইওর কোশ্চেনস অর প্রেজেন্ট। So I okay. So আমি এক এক করে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমি লাইক টু ওয়েলকাম জুয়েল ভাই। হ্যালো জুয়েল ভাই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা মনে হয় দেরিতে যাচ্ছে রাইট ভাই? না, আমার কিছু মনে হচ্ছে স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো দেন I would like to welcome রাহাত ভাই। ওয়েলকাম রাহাত ভাই। হ্যালো সবুজ ভাই, কি দেন অবস্থা? এই তো আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, সো জুয়েল ভাই, রাহাত ভাই এবং কাশিফ ভাই, আপনারা আপনাদের অনেক ব্যস্ত সময় এবং মূল্যবান সময় থেকে যে আজকে এই ইভেন্টটাতে পার্টিসিপেট করার জন্য সময় বের করছেন, সো তার জন্য আমি আসলে অনেক এবং আমাদের মাস্টার এবং স্টুডেন্ট পক্ষ থেকে আপনাদেরকে অনেক ইভেন্টের জন্য আমাদেরকে সময় দিয়েছেন। সো আসলে অলরেডি 20 minutes is maybe going on, around 20 minutes. আমাদের খুব বেশি লং করতে গেলে আবার গেস্টরা অডিয়েন্সরা তাদের মাইন্ড ডিস্ট্রাকশন হয়ে যায় বা মাইন্ড কনসেন্ট্রেশন থাকে না। বেশি কথা না বলে আমি কোথায় কাজ করে একটা ডিসকাশন দিয়ে আমাদের যে ছিল আমি তানিমের কথা কিছুই অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। আপনারা কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? না না, না, আমিও বুঝতে পারিনি তানিম তোমার কথা, বাট অসুবিধা নেই। সব প্রয়োজন। We know what you are trying to say, so সবুজ ভাই probably can start. But তানিম কি ফ্রিজ হয়ে গেল মনে হলো? হুম। ওর ইন্টারনেট, well, আমরা কি শুরু করব? মানে সবুজ ভাই, we can just start talking maybe, I don't know. তানিমের তো দেখছি না। ওকে, ব্যাক করেছি। তো তানিম, ভাই আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। সো শ্যাল উই স্টার্ট? আমরা কি এখন শুরু করব? হ্যালো হ্যাঁ। হ্যালো, তাহলে কি আমরা এখন শুরু করব? আমার কথা কি এখন শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। জুয়েল ভাই মনে হচ্ছে একটু তাহলে নেটওয়ার্ক ইন্টারাপ্টেড হয়ে গেছে। না, জুয়েল ভাই অ্যাকচুয়ালি আছে। জুয়েল ভাই আছে অ্যাকচুয়ালি। ওকে, জুয়েল ভাই is there. তো
ওকে, সো আমি যেটা বলছিলাম যে জুয়েল ভাইকে আমি রিকোয়েস্ট করছি প্রথম গেস্ট হিসেবে আমাদেরকে একটু ভাইয়ের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, যে ভাই এখন কোথায় আছেন এবং প্রিভিয়াসলি কোথায় কাজ করেছেন, কি ধরনের কাজ করেছেন, এবং তারপরে আমাদের মেইন যে টার্গেট বা যে আমাদের ইভেন্টের যে টপিক, সেই টপিকে ভাইকে কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করছি। জুয়েল ভাই প্লিজ। Yeah, so very good. So first of all, thank you very much, Tanim. এটা অ্যারেঞ্জ করার জন্য। আসলে আমাদের টাইম ব্যস্ত কি ব্যস্ত না ওটা জানি না, কিন্তু মানে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা এটা আসলে মানে খুবই একটা এক্সাইটিং ব্যাপার। তো সেই পার্সপেক্টিভ থেকে এটা খুবই 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 ভালো। তো রাহাত যখন আমাকে এটা বলে আমি খুবই মানে আর্ম হার্টেডলি ব্যাপারটা অ্যাকসেপ্ট করি যে ইটস এ গুড থিংস টু টক টু। তো এখন তো আসলে সবাই সবার সম্পর্কে জানে, সো লিঙ্কডইন প্রোফাইল ক্যান এক্সপ্লেইন অ্যাবাউট আস, বাট জাস্ট টু গিভ ইউ শর্ট ইন্ট্রো। আমি এখন নরওয়েতে থাকি। নরওয়েতে একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জব করি হেড অফ অ্যানালিটিক্স হিসাবে। অ্যানালিটিক্স নাওএডেজ হট টপিকস, তো এটাও এক্সপ্লেইন করার দরকার নাই, just playing with artificial intelligence, machine learning, deep learning, all those kind of stuff, and trying to make some sort of predictive analytics to improve sales, improve marketing, improve purchasing, improve design, different areas যেখানে এআই কে ইউজ করা যায়, সেটাই আসলে অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের কাজ এবং ওগুলোই করি। তো একটা স্মল টিম লিড করি, সেই সাথে খুবই মাল্টিডিসিপ্লিনারি কাজ। তো অর্গানাইজেশনের অন্যান্য ডিপার্টমেন্টের সাথেও অনেক হ্যাভিলি ইনভলভ থাকতে হয়। এর আগে ইউনিভার্সিটিতে ছিলাম, লুলিও ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি অ্যাপ্লাইড মেশিন লার্নিং এরিয়াতে। পিএইচডির পরে লিনিয়াস ইউনিভার্সিটিতে জয়েন করি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে, দেন অলসো টেলিনর গ্রুপে লিড এআই সায়েন্টিস্ট হিসেবে। সো আসলে আমার লাস্ট 10-14 ইয়ার্স মেশিন লার্নিং এরিয়াতেই কাজ করা, আইদার ইন রিসার্চ এরিয়া or in fully industrial area, but data analytics AI was in core. আমি খুবই আর্লি দেশ থেকে বের হই, দ্যাট মিনস যে বাংলাদেশে আসলে আমার কাজ করার কোনো এক্সপিরিয়েন্সই হয় নাই। ইউনিভার্সিটিতে যখন 4th ইয়ারে ছিলাম তখনই আমি সুইডিশ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করি। তো দেখা যায় যে আমি 2টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাই, মালারডালিন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আর কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে পরিচিত, ওখানে চান্স পাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অফ ডিস্ট্রিবিউটেড সিস্টেমসে। তো আমি আসলে আমাদের ব্যাচের মনে হয় ফার্স্ট স্টুডেন্ট যে দেশের বাইরে আসছে। তো এভাবেই আসা, আর সেই যে ইউরোপে আসা, এখন পর্যন্ত ইউরোপেই মূলত থাকা। মাঝখানে প্রায় 6 মাসের মতো ইউএসএ তে ছিলাম গেস্ট রিসার্চার হিসাবে পিএইচডি করার সময়, বাট ওটার পরে আর আসলে ইউএসএ তে কাজ করা হয় নাই, ওই 6 মাসে কাজ করা। তো টপিকস আমাদের টপিকসটা আসলে খুবই ইন্টারেস্টিং, যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম খুলনা ইউনিভার্সিটিতে তখনকার মাইন্ডসেট নিয়ে যখন চিন্তা করি যে তখন আসলে আমরা কি ভাবতাম, আর এখন যখন সেসব নিয়ে ভাবি পার্সপেক্টিভ আসলে খুবই ডিফারেন্ট। তো মনে হয় যে অনেক কিছুই অনেক রকম হতে পারতো, তো এরকম হয়েছে কেন, ওরকম হয়েছে কেন, ওরকম হয়েছে কেন, কিন্তু কিছু জিনিস খুবই ফান্ডামেন্টাল, মানে সময় পার হয়ে যায় কিন্তু ওই জিনিসগুলো আসলে চেঞ্জ হয় না, ওই জিনিসগুলো সব সময় ইম্পর্টেন্ট। আর আমার কাছে যেটা মনে হয় যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট,
সেগুলোর মধ্যে সামথিং লাইক যে ওকে ফাইন, যে আমার ভিশন মানে স্টুডেন্ট হিসেবে, নট নেসেসারিলি স্টুডেন্ট বাট কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আসলে ভিশনটা কি, আমি আসলে কি কি কারণে কম্পিউটার সায়েন্সে আসছি। তো আমাদের যারা স্টুডেন্ট তাদের কাছে যদি এই জিনিসটা ক্লিয়ার থাকে তাহলে রেস্ট অফ দ্য জার্নি ইজ ভেরি ইজি। মানে এই জন্য বলতেছি যে আসলে বাইরে আসা ইটস নট এ বিগ ডিল। বাইরে তো অনেকেই আসে, কি বলো রাহাত? আমরা অনেকে দেখেছি বাইরে আসছে পড়াশোনা করতে বাংলাদেশ থেকে, ওকে সে ম্যাকডোনাল্ডসে কাজ করে, ম্যাকডোনাল্ডসে অনেক বড় কিছু হয়ে গেছে কিন্তু পড়াশোনা আর করে নাই। আবার অনেকে দেখা গেছে যে মানে পড়াশোনার ওরকম পার্সপেক্টিভই ছিল না, এসে অনেক ভালো কিছু করছে, অনেক প্রফেশনাল লাইনে চলে গেছে এবং খুব মানে ইমপ্রুভ করতেছে। তো পার্সপেক্টিভটা খুবই ইম্পর্টেন্ট। তো কম্পিউটার সায়েন্সে যখন আমরা পড়াশোনা করছি তখন আমরা দেখতাম যে ডিফারেন্ট ডিফারেন্ট মাইন্ডসেট। কেউ কেউ ছিল প্রোগ্রামিং এ খুব ভালো, কেউ কেউ ছিল থিওরিতে খুব ভালো, কেউ কেউ ছিল কোনোটাতেই ভালো না, জাস্ট ভর্তি হয়েছে তাই পড়তেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে মানে ইন্টারেস্টিং। এই জিনিসগুলো যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের যে কারেন্ট স্টুডেন্ট গুলো আছে এদের জন্য জার্নি খুবই ইজি। তো ওই কানেক্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে আমার কাছে যেটা মনে হয় যে যদি আমি বুঝি যে আমি কেন কম্পিউটার সায়েন্স পড়তেছি এবং এখানে দেখি যে দেখা যায় যে খুবই ইন্টারেস্টিং যে প্রোগ্রামিং এর প্রতি আমার আগ্রহ আছে কিনা, অর্থাৎ am I learning new programming language, then can I design new algorithm, যে অ্যালগোরিদম গুলো আমি পড়তেছি সেখান থেকে কি আমি নতুন নতুন অ্যালগোরিদম বানাতে পারতেছি কিনা, ডেটা স্ট্রাকচার যেভাবে আমি ডেটাগুলোকে স্ট্রাকচার করতেছি এটা কি মিনিংফুল কিনা, দেন আমি কি ডেটা ভিজুয়ালাইজ করতে পারি কিনা। তো এই যে সিম্পল 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 যে কোশ্চেন, এই কোশ্চেন গুলোকে আমি অ্যান্সার করতে পারতেছি কিনা, এটা একটা জিনিস। এটা কি করতেছে আমাদেরকে ইনোভেটিভ করতেছে। ওকে ফাইন, ইনোভেশনই যদি না থাকে তাহলে হায়ার এডুকেশন দিয়ে আমি কি করব। তো এটা একটা জিনিস যে স্টুডেন্টরা ইনোভেটিভ হচ্ছে কিনা এবং ইনোভেশন নিয়ে তারা চিন্তা করতেছে কিনা, তারা একটু ডিফারেন্টলি জিনিসগুলো করার চেষ্টা করতেছে কিনা। তো যাদের ভিতরে এই জিনিসটা আছে তাদের জন্য হায়ার এডুকেশন। সেকেন্ড জিনিস হচ্ছে যে যারা জব মার্কেটে খুব দ্রুত এন্টার করতে চায়, তো সেক্ষেত্রে চিন্তার বিষয় হচ্ছে তারা প্রোডাক্ট মাইন্ডেড কিনা, অর্থাৎ তারা যখন কোনো কিছু বিল্ড করতেছে সেই বিল্ডটা প্রোডাক্ট রিপ্রেজেন্ট করতেছে কিনা, কমপ্লিটনেস আনতেছে কিনা, স্মল বাট কমপ্লিট, মডিউলার কিনা, কম্পোনেন্ট বেসড কিনা। তো এই জিনিসগুলো যদি তারা ছোট থেকেই করা শুরু করে, প্রোটোটাইপ বিল্ড করতেছে, দেখাচ্ছে, ডেমনস্ট্রেট করতেছে, ওটা ফার্দার ডেভেলপ করতেছে, অর্থাৎ প্রোডাক্ট মাইন্ডসেট। যদি তাদের প্রোডাক্ট মাইন্ডসেট থাকে তাহলে তারা খুব আর্লি যদি জব মার্কেটে এন্টারও করে সেক্ষেত্রেও তারা অনেক দ্রুত অনেক সফলতা পাবে। তো এটা হচ্ছে যে আসলে যে কেউ হতে পারে এন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট, কেউ হতে পারে এবিট একাডেমিক, এবিট রিসার্চ ওরিয়েন্টেড, এবিট ইনোভেটিভ। তো এইভাবে আমাদের নিজেদেরকে ক্যারেক্টারাইজ করা উচিত। নট নেসেসারিলি যে বাইরে পড়তে যাব এই জন্য পড়তে যাব, কিংবা আমার একটা জব দরকার এই জন্য জব দরকার। এই দুইটা যদি মাইন্ডসেট হয় তাহলে পরে আমরা স্টিল আমরা লুজার, বিকজ আমরা হয়তো বা একটা জব পাবো, হয়তো বা একটা দেশে যাব কিন্তু ভালো কিছু করতে পারবো না। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ইউরোপিয়ান কনটেক্সট। তো আমি আসলে ইউরোপের 3টা দেশে ছিলাম মোটামুটি কাজ প্লাস পড়াশোনা, সেটা হচ্ছে নরওয়ে, সুইডেন এবং ইটালি। তো আমি 3টা দেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি যে এই 3টা দেশে কোনো দেশেই মানে স্টাডি পারপাসে হায়ার এডুকেশন মানে মাস্টার্স লেভেলের অ্যাডমিশন অত বেশি হার্ড না। তো কেউ যদি কারো যদি আইএলটিএস করা থাকে, মোটামুটি ভালো একটা স্কোর থাকে,
সেই সাথে মডারেট যদি সিজিপিএ থাকে তাহলে আসলে অ্যাডমিশন হয়ে যায়। এখন ডিপেন্ড করে কোনো দেশে টিউশন ফি আছে, কোনো দেশে টিউশন ফি নাই। নরওয়েজিয়ান ইউনিভার্সিটিতে এখনো টিউশন ফি নাই। তার মানে এখানে জাস্ট কারো যদি অ্যাডমিশন হয় তার শুধু লিভিংসটাই ম্যাটার। সুইডিশ ইউনিভার্সিটি গুলোতে এখন আবার মানে অলমোস্ট নর্থ আমেরিকান ইউনিভার্সিটিতে যেরকম টিউশন ফি এখানকার ইউনিভার্সিটি গুলোতেও সিমিলার টিউশন ফি। তো সেই টিউশন ফি বসানোর ফলে স্টুডেন্ট আসার ট্রাফিক কমে গেছে, সে কারণে অ্যাডমিশনের রেট আবার বেড়ে গেছে। তো সুইডিশ ইউনিভার্সিটি গুলোতে দেখা যাবে যে এখন খুব সহজেই অ্যাডমিশন পাওয়া যায়, বাট কেউ কেউ স্কলারশিপ পায়, স্কলারশিপ পাওয়ার রেট খুবই কম, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস সেলফ ফাইন্যান্সিং এ পড়তে হয়। তো আর ইটালিতে দেখা যায় যে ইটালিয়ান ইউনিভার্সিটি গুলোতে টিউশন ফি আছে বাট খুবই লিমিটেড, অল্প। তো ওটা সবাই অ্যাফোর্ড করতে পারে, আর যারা অ্যাফোর্ড করতে পারে না ইউনিভার্সিটি তাদেরকে স্কলারশিপ দেয়, ওটাতে সমস্যা হয় না ইটালিতে যারা যায়। তো এখন এই কান্ট্রিগুলোতে কোন জিনিসগুলো পজিটিভ আর কোন জিনিসগুলো নেগেটিভ? পজিটিভ হচ্ছে যে মানে ইজিলি চলে আসা যায়, হিউজ অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার নাই যে 50 লাখ টাকা দেখাতে হবে, 1 কোটি টাকা দেখাতে হবে, এ ধরনের কোনো বিশাল কোনো বাধ্যবাধকতা নাই। আর ইউনিভার্সিটি গুলোর এডুকেশনাল সিস্টেমটা খুবই ইউনিফাইড। সো ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলো কমার্শিয়ালি ফোকাস না, ইউএস কিংবা কানাডিয়ান ইউনিভার্সিটি কিংবা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলোর মতো। দ্যাট মিনস যে ইউনিভার্সিটি গুলো মানে অলওয়েজ সেমি স্ট্যান্ডার্ডে চলে, কারণ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি 99% ইউনিভার্সিটি পাবলিকলি ফাইন্যান্সড। সো এই জন্য ওরা আসলে ওভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে না, মানে কমার্শিয়ালি ভায়াবল করে না। ইউকের ইউনিভার্সিটি গুলো ডিফারেন্ট, বাট রেস্ট অফ দ্য ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলো এইভাবে চলে। এটা হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে এই ইউনিভার্সিটি গুলোতে মানে স্টুডেন্টরা যখন পড়াশোনা শুরু করে তখন আর কি মানে মোরলেস হিউজ রিসোর্স অ্যাক্সেস করে, মানে রিসোর্স পয়েন্ট অফ ভিউ থেকে, মানে লটস অফ বুকস ইন দ্য লাইব্রেরিজ, লটস অফ কম্পিউটিং ইন এভরিওয়ার। কারো যদি ল্যাপটপ কেনার সামর্থ্য না থাকে, ইট ডাজন্ট ম্যাটার, ইভেন ল্যাব ট্যাব এভরিথিং ইজ ভেরি 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 রিসোর্সফুল। মানে ওই যেটা বললাম যে মানে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো ডেভেলপ করা না। তো এই দিক থেকেও কারো যদি জানার আগ্রহ থাকে, শেখার আগ্রহ থাকে, দেন ইটস ট্রিমেন্ডাস। ড্রব্যাক একটাই, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান প্রত্যেকটা দেশেরই লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? মানে ইটালিতে ইটালিয়ান, সুইডেনে সুইডিশ, নরওয়েতে নরওয়েজিয়ান। তো প্রবলেমটা হচ্ছে তখনই যখন কেউ একজন মাস্টার্স কমপ্লিট করে লোকাল মার্কেটে ইন করতে চায়। তো তখন যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা না থাকে তখন তার অ্যাক্সেসটা একটু লিমিটেড হয়ে যায়। তো এটাই আর কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে একটা স্টুডেন্ট যখন সে মনে করে যে আই এম রেডি ফর জব মার্কেট আফটার মাই হায়ার এডুকেশন, দেন হোয়াট কাইন্ড অফ কোম্পানি আই ক্যান গেট ইন। তো দেখা যায় যে গ্লোবাল কোম্পানিগুলোতে তাদের জন্য খুব সহজেই তারা আর কি ইন করতে পারে যদি তাদের ভালো ব্যাকগ্রাউন্ড থাকে, যেটা আসলে অধিকাংশ ক্ষেত্রেই ট্রু যে তাদের ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। বাট যারা আর কি ওই যে মিডিয়াম পেস বলার কোনো রকমের মাস্টার্স কমপ্লিট করছে, আর করার সময়ও অত বেশি ডেডিকেশন ছিল না, তো তারা দেখা যায় যে স্ট্রাগল করে জব মার্কেটে। কারণ লোকাল ল্যাঙ্গুয়েজ যদি ওই সময় জানা থাকতো তাহলে হয়তোবা স্কোপটা একটু বড়, অ্যাক্সেসটা একটু বড় পেত, তো ঢুকে পড়তে পারতো। তো এই জন্য এটাই আর কি মেইন আর কি কনসার্ন, যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার মতো ইংলিশ যে এখানে আসলে জব এনভায়রনমেন্ট অত বেশি সাকসেসফুল হওয়া যায় না যদি না সেটা খুবই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়ে থাকে। তো এটাই হচ্ছে মানে মেইন বিষয়। আর কালচারাল গত দিক থেকে এখানে আসলে তেলানোর কোনো কিছু নাই, এনভায়রনমেন্ট গুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সবাই সবার সেলফ রেসপেক্ট নিয়ে চলে এবং সবাই কাজে বিশ্বাসী, সেই সাথে সবাই কাজ করে খুবই সোশ্যাল একটা বাইন্ডিংস এর মধ্যে। সবাই সবার রেসপন্সিবিলিটি বোঝে। কম্পিউটার সায়েন্স কিংবা ডেভেলপমেন্ট প্রোডাক্ট এই এরিয়াগুলোতে আসলে এখন অ্যাজাইল মেথোডোলজি খুবই হাইলি প্র্যাকটিস করা হয়। আর যেগুলো রিসার্চ ওরিয়েন্টেড কোম্পানিগুলো আছে তারা খুবই প্রোডাক্ট থিঙ্কিং এর উপরে খুবই কাজ করে, তারা সবকিছুতেই
চিন্তা করে যে কত দ্রুত প্রোডাক্টের কাছে আসা যায়। সো প্রোডাক্ট মানে শুধুমাত্র প্রোগ্রামিং না, ইউএক্স ডিজাইনও এখন অনেক বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। সব প্রোডাক্ট গুলোকে কত বেশি আকর্ষণীয় করে এন্ড ইউজারের কাছে নিয়ে যাওয়া যায় সেই দিকে সবাই কাজ করে। তো যে জিনিসগুলো খুবই নর্মাল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেভঅপস, ইউএক্স প্লাস প্রোডাক্ট ডিজাইনার, এরা সবাই একসাথে কাজ করে এবং এই একসাথে কাজ করার কালচারটা এখানে খুবই 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 গুরুত্বপূর্ণ। তো মানে ওই যে ওয়ান ম্যান শো অনেক সময় অনেকে আছে না, যে আমরা মনে করি যে ওকে ফাইন আমি নিজেই একাই সবকিছু করব, দ্যাটস গুড, বাট দ্যাট ডাজন্ট মিন যে যে সেভাবে আসলে প্রফেশনাল এনভায়রনমেন্টে সবকিছু সবাই এক্সপেক্ট করে। তো এখানে ওয়ান ম্যান যারা শো করে তারা নিজেরাও নিজেদেরকে শো করে না, তারা হয়তো বা ওয়ান ম্যান সে তার নলেজ দিয়ে পুরো টিমটাকে মানে উপরে উঠানোর চেষ্টা করে, নট নেসেসারিলি নিজেকে সেল করার জন্য। তো এই কালচারটা এরা ফলো করে। তো এই তো এটাই। এছাড়া যে কোনো স্পেসিফিক কোশ্চেন তোমরা করো, আমার আই থিংক আই ক্যান অ্যান্সার দ্যাট। ওকে, থ্যাঙ্কস ভাই। সরি আমার নেটওয়ার্কটা একটু তখন ইন্টারাপ্ট হয়েছে বা প্রবলেম করতেছিল, আমি সুইচ করছি। সো হ্যাঁ, জেনারিক ডিসকাশনের ক্ষেত্রে আমি আসলে জুয়েল ভাইকে যেটা বলবো যে ভাইয়ের পার্সপেক্টিভে যতটুকু তুলে ধরছে আমি আশা করবো যে সেম ভাবে রাত এবং কাশিফ ভাইও তাদের পার্সপেক্টিভে একটু করে ডিসকাশন করবে, তারপর আসলে আমরা কিছু জেনারিক কোশ্চেনের দিকে চলে যেতে পারি, যে স্পেসিফিক কিছু কোশ্চেন আমার কাছেও আছে বা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে যদি কোনো কোশ্চেন্স থাকে। তো আমি এখন রাহাত ভাইকে রিকোয়েস্ট করছি যে রাহাত ভাই আপনি আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেন, দেন আমাদের কনটেক্সট থেকে কিছু শেয়ার করেন। থ্যাংক ইউ তানিম। সো আসলে সবুজ ভাই এত কমপ্লিট ভাবে মানে হাফ অফ দ্য থিংস আই ওয়ান্টেড টু সে হি সেড ইট বেটার। সো আমার যা বলার আছে সেগুলো আসলে মেবি ফ্রান্স ভিত্তিক বললে বেশি ইম্পর্টেন্ট হবে, বিকজ যেহেতু আমি ফ্রান্সে বেশি সময় ছিলাম। তো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমি সবুজ ভাইয়ের 1 বছর জুনিয়র স্কুলে, ইউনিভার্সিটিতে। সবুজ ভাই 099 ব্যাচ, আমি 00 ব্যাচ। তো হচ্ছে আমাদের হচ্ছে বেসিক্যালি, বাট আমি ইউরোপে সবুজ ভাই অনেক পরে এসেছি। সবুজ ভাই যেমন ইমিডিয়েটলি চলে এসেছেন, আমি এসেছি অলমোস্ট 4 years after he came here, so it's like less experience on European life than him. বাট আমি প্রথম আসি হচ্ছে ইউরোপিয়ান একটা স্কলারশিপে, যেটাকে এরাসমাস মুন্ডুস বলতো একসময়, এখন বলে এরাসমাস প্লাস। এই স্কলারশিপটায় আসি এবং আমি ফ্রান্সে প্রথম 1 সেমিস্টার করি। আমি তারপরে স্পেনে 1 সেমিস্টার করি। স্পেনের সাউথ একটা সিটি আছে গ্রানাডা নামে, সেখানে। তো সেখান থেকে আমি নরওয়েতে 1 সেমিস্টার করি। নরওয়েতে ছিলাম হচ্ছে জোভিক বলে একটা সিটি আছে, which is in Lillehammer, beside Oslo, not far from Oslo. I think you know, ভাই রোজ ভাই। হ্যাঁ হ্যাঁ। তো সেইখানে আমি করেছি 1 সেমিস্টার। তারপর আমি পিএইচডি করি হচ্ছে ফ্রান্সে এবং বার্সেলোনাতে, স্পেনের। সো দুইটা ইউনিভার্সিটি মিলিয়ে ছিল আমার পিএইচডি। এবং তারপর পিএইচডি করার পর আমি পোস্ট ডক্টরাল স্কলারশিপ, পোস্ট ডক্টরাল একটা পজিশন নিই 2 বছরের জন্য। এবং পোস্ট ডক্টরাল পজিশন শেষ করার পর আমি জব শুরু করি 2015 সালে প্যারিসে। তো আমি এখন প্যারিসে বেসড। আমি যেই কোম্পানিতে শুরু করি 2015-তে, সেখানেই আমি এখন কাজ করছি। আমার ফিল্ড হচ্ছে বেসিক্যালি দ্য সেম থিং অ্যাজ সবুজ ভাই সেড, ডিপ লার্নিং অ্যান্ড কাইন্ড অফ মানে আমার এআই, বাট আমার কাজ হচ্ছে কম্পিউটার ভিশন। সো আমার বেসিক্যালি আমরা কাজ করি ফেস রিকগনিশন, তারপর হচ্ছে ডিটেকশন অফ ইভেন্টস এন্ড ভিডিও ক্যামেরাস, আই ডোন্ট নো, তারপর ভিডিও অ্যানালিটিক্স বলে যেটাকে, ডাটা অ্যানালিটিক্স এর মতো। সো বেসিক্যালি গেট ডেটা ফ্রম, মানে গেট ইনফরমেশন ফ্রম ভিডিওস, পারসন রি-আইডেন্টিফিকেশন। সো ইউ ওয়ার্ক আ লট উইথ এফবিআই এন্ড পুলিশ, দিস কাইন্ড অফ পিপল। সো এটা হচ্ছে আমাদের মেইন ওয়ার্ক এরিয়া। সো আমি পার্সোনালি এখন কাজ করি হচ্ছে ফেশিয়াল 3D ফেশিয়াল অ্যানালাইসিস, তার মানে হচ্ছে ফেশিয়াল রেকগনিশন in 3D. So now there are captures, now there are like sensors that can take images in 3D. So ওগুলোতে রেকগনিশন করা ফেসকে, যেমন ক্যামেরা, যেমন আইফোনে যেটা আছে ফেস আইডি ফর এক্সাম্পল, ওইটা একটা 3D ক্যামেরা, যেটাকে বলে টাইম অফ ফ্লাইট ক্যামেরা। ওই ধরনের ক্যামেরা নিয়ে কাজ করি আর কি। তো আমার এক্সপিরিয়েন্সটা কখনোই বেসিক্যালি আই ওয়াজ এ সফটওয়্যার ডেভেলপার লাইক মোস্ট অফ আস। আমি 2004-এ পাশ করে বের হই। তারপরে I started to work in a software firm in Dhaka for 3 years. Then I got a master degree
হি মাস্ট আমার যেটা হেল্প করেছিল সেটা হচ্ছে আমার কিছু ইমেজ প্রসেসিং এর পাবলিকেশন ছিল when I was in university that helped actually সেটার ফলে I got the master degree scholarship, then I continued and then I switched my field, so now I kind of do research more than development. আমার like I'm বলবো যে 60 to 40, but I really work on product, which সবুজ ভাই told already যে আমার product based আমার হচ্ছে কাজকর্ম আর কি। তো আমি যেটা প্রেসাইসলি বলতে পারি ফ্রান্স সম্পর্কে সেটা হচ্ছে যে there are France there are two ways. There is the same thing as in other European countries. So এখানে কোনো টিউশন ফি নাই, ঠিক আছে? France is tuition free. So এখানে বেসিক্যালি $200 পার ইয়ার, তার মানে প্রায় 14,000 টাকা বছরে দেওয়া লাগে জাস্ট ইয়ের জন্য। আচ্ছা, আমার কাছে কিছু একটা ছোট স্লাইড আছে, ক্যান আই শো দ্য স্লাইডস হিয়ার, ডু ইউ থিংক তানিম? Yes, well, sure. Slide will maybe more help us to understand the things. আমি একটু অ্যাড করে দিই। ও, এখানে বলছে কোন এক্সটেনশন দিতে বলছে। Okay, let's see if I can add it to Chrome. Okay, so there is some complication. Anyways, we don't need it. So যেটা হয়েছে যে স্লাইড আসলে বেশি কিছু না, এটা জাস্ট পাঁচটা লাইন লিখেছি আমি just to make my points clear. But I can share this with you guys later if necessary. Okay? Yes, So sure. basically ফ্রান্সে হচ্ছে এরকম 200 ইউরোস হচ্ছে ইয়ারলি দেওয়া লাগে জাস্ট একটা হেলথ কেয়ারের মতো। ভিসা পারপাস এটা হচ্ছে স্কলারশিপ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমি বলছি এগুলো, ঠিক আছে? তো ভিসা পারপাস ইউ জাস্ট হ্যাভ টু শো লাইক 500 ইউরোস পার মান্থ। সো এটা যদি 2 বছরের মাস্টার্স কোর্স হয় ইট মিনস অ্যারাউন্ড লাইক 12 lakhs or 10 lakhs টাকা you have to show like in your bank if you come without a scholarship. So there are some opportunities you can work 20 hours, but France actually you should not count on it. France you cannot really find work; it's impossible almost as a student because of different reasons that we can explain later. আর এখানে হচ্ছে basically last semester হচ্ছে internship, so you can do a internship where you can kind of get some substantial amount of money from your university or from the lab from the university. এটা একদম from the industry, so এটা kind of very very sure, like যদি কেউ তার 3 সেমিস্টার কমপ্লিট করে মাস্টার্সে লাস্ট সেমিস্টার you'll have an internship, that's for sure. Okay, so normally university they pay you 500 euros per month. তো স্কলারশিপে যদি কেউ না আসে দ্যাট রিয়েলি হেল্পস। আর ইন্ডাস্ট্রিতে গেলে প্রায় 1000 euros per month, to be very very frank with you guys, so that helps to go through your master degree. And লাস্টে সেটা আরেকটা জিনিস আছে যে গভর্নমেন্টের একটা বড় হাউজিং এইড আছে এখানে যেটা কিনা সমস্ত স্টুডেন্ট পায়। So once you come here you don't really need 500 euros to live per month because government will give you amount of money to help you through your housing rent. এটা হচ্ছে kind of a structure of this country, so this is how it works. So you will have some assistance, so it's not really that expensive if you compare to United States or Australia or Canada. It's actually really really cheap, and France is not as expensive as for example Norway, because Norway is a very very expensive country. It's a beautiful country but it's also very expensive. So ওখানে যেমন লেখাপড়া করতে অনেক বেশি খরচ হতে পারে, ফ্রান্সের খরচের সম্ভাবনাটা কম। বাট ফ্রান্সে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল সব কেউ ইংলিশ বলে না, ইটস লাইক ইম্পসিবল টু ফাইন্ড সামওয়ান হু স্পিক্স ইন ইংলিশ। সো তুমি এখানে আসলে যদি তুমি ভাষাটা না বলো it would be little bit difficult in your social life. তো এটা হচ্ছে স্টাডিং উইদাউট স্কলারশিপ। স্কলারশিপের কথা যদি বলা হয় তাহলে আছে হচ্ছে আইফেল স্কলারশিপ আছে ফ্রান্সের সবচেয়ে যেটা মানে প্রেস্টিজিয়াস ফ্রেঞ্চ স্কলারশিপ, এটার নাম হচ্ছে আইফেল স্কলারশিপ। সো এটা বাংলাদেশের অলমোস্ট কেউই অ্যাপ্লাই করে না, বাট দেয়ার ইজ আ স্কলারশিপ দেয়ার দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ফর। এছাড়া এরাসমাস মুন্ডাস আছে যেটা এখন এরাসমাস প্লাস বলে, দেয়ার আর প্লেন্টি অফ এরাসমাস স্কলারশিপ, সো ইউ হ্যাভ টু জাস্ট ফাইন্ড ইট আউট এন্ড অ্যাপ্লাই ফর দেম। ইউনিভার্সিটি ফান্ডস আছে, কিছু ইউনিভার্সিটিতে কিছু পার্টিকুলার ফান্ড থাকে যেগুলো খুবই রেয়ার এবং যেগুলো অত্যন্ত লিমিটেড টাইমের জন্য আসে, যেমন 1 বছর বা 2 বছর এই সময়ের জন্য আসে। and you can actually get this scholarships if you actually apply on time. So আমি জাস্ট এখানে একটা ছোট স্টোরি বলি যে আমার ওয়াইফ খুলনা ইউনিভার্সিটির আর্কিটেকচার থেকে পাশ করা। সো যখন আমি যে শহরটায় ছিলাম সেই শহরে আরো কিছু ছিল না, ছোট একটা শহর, ওখানে কেউ ইংলিশ বলে না, ইংলিশ কোর্স নাই এবং শুধুমাত্র একটা ইউনিভার্সিটি আছে। এবং she was like I was doing my PhD and she was just sitting idle at home.
দেন তার যেহেতু কাজ ছিল না, সারাদিন ইউনিভার্সিটিতে খুঁজতো যে ইউনিভার্সিটিতে কোনো মাস্টার্স প্রোগ্রাম আছে কিনা, এটাই তার ছিল তার কাজ আর কি, ফুল টাইম। And then slowly he found out that there are like hidden scholarships around the university that you can actually apply for, and she actually got a scholarship with a master degree which were more luxurious or lucrative than Erasmus Mundus. So it's kind of also luck, but also you have to all the time you have to look for them, যেটা কিনা সে করছিল আর কি, just to give you an example. এছাড়াও ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেগুলাতে অ্যাপ্লাই করা যায় স্কলারশিপের জন্য, যেগুলা কিনা নট রিলেটেড টু ইউনিভার্সিটি অ্যাট অল, সো ইউ হ্যাভ টু রাইট সামথিং টু দেম এন্ড দে গিভ ইউ সাম স্কলারশিপ। সো দেয়ার আর প্লেন্টি অফ institutions like that. I can name one like Aga Khan Institution. আমার একটা ফ্রেন্ড আছে এখানে যেখানে আগা খান ইনস্টিটিউশন থেকে স্কলারশিপ নিয়ে এখানে পড়তে এসেছে। They give a handy amount of money like 5,000 or 10,000 euros, which is good enough for the master degree actually. So এই ধরনের প্রচুর স্কলারশিপ আছে you can actually find and apply for, and scholarship পাওয়ার জন্য it's not important to you have a very good grade. Good grade is very important, but you need a lot of different things with grade. So you need different activities like this one. You have to say that আমি এই ধরনের, যেমন আজকে যে স্টুডেন্ট মেম্বার যারা ছিল, যে নামটা ভুলে গেলাম আমি, পলক, সে যদি তার প্রোফাইলে লিখে যে I was an organizer of this kind of events, that also adds up to your profile. অনলাইন প্রেজেন্স থাকা, যেমন জিট বা তোমার হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে যদি তোমার একটা ভালো প্রোফাইল থাকে, দ্যাট রিয়েলি হেল্পস। মোটিভেশনাল লেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা খুবই জরুরি ব্যাপার। ইউ হ্যাভ টু লিঙ্ক ইউর প্রোফাইল টু দ্য মাস্টার ডিগ্রি ইন দ্য মোটিভেশন লেটার। সো আমি মাস্টার্স কি করেছি এবং আমি কি করতে, সরি আমি আমার ব্যাচেলারে কি করেছি, হাউ দ্যাট লিঙ্কস টু দ্য মাস্টার ডিগ্রি। আমি সারা জীবনে প্রোগ্রামিং করি নাই, but I want to be a software engineer in master degree, that doesn't really work. So you have to be very, very sure that you write in a way that it makes sense. Our English proficiency ব্যাপার তো সবুজ ভাই বলছে যে you need a good score in IELTS. That's kind of given. So last one thing আমি just বলতে চাই এডুকেশনের ব্যাপারে, সেটা হচ্ছে আমি যখন পিএইচডি করেছি তখন আমি আমার ইউনিভার্সিটির ওয়েব মাস্টার ছিলাম একটা ছোট মাস্টার্স প্রোগ্রামের। এই মাস্টার প্রোগ্রামটা ছিল এরাসমাস মুন্ডাসে। সো ওরা কিভাবে সিলেকশন করতো, I could see the way of they are selecting. Actually, one of my friend, a German friend, developed the website and I maintained it afterwards. And সেখানে প্রত্যেকটা প্রফেসর could grade each students in 100, মানে যারা অ্যাপ্লাই করতো মাস্টার্স এর জন্য, এবং এই 100 মার্কসের মধ্যে only 15 ছিল ফর গ্রেডস, only 15, and the rest of 85 was for many different things. Was the reputation of the university is coming from? Do you have a research paper? ও কি কোনো প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করছে কিনা, বা অন্য যে কোনো ধরনের ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে কিনা, ওর কোনো ইন্টারন্যাশনালি রেপুটেড কোনো ওয়ার্ক আছে কিনা, হাউ ইজ হিজ ইন্টারনেট প্রোফাইল, এই ধরনের প্রচুর জিনিস একসাথে হয়ে 100 হতো। Only 15 was from result. Think about it. So it's like almost negligible at the end of the day. So এইটা একটা খুব জরুরি ব্যাপার যে বোঝা যে it's not about only the results but all the other things. So ওদের যে ক্রাইটেরিয়া লিস্টটা I can probably find it out somewhere, আমার মেইলের মধ্যে somewhere. If I find it out, I will send it to Tanim, so Tanim can share with the group. What are the groups, what are the criteria they used in that master degree. এবার বলি ওয়ার্ক লাইফের কথা। ওয়ার্ক লাইফ হচ্ছে বেসিক্যালি ফ্রান্সে যেটা হয় সেটা হচ্ছে ফ্রান্সে ইটস রিয়েলি ডিফিকাল্ট উইদাউট ল্যাঙ্গুয়েজ। সো আমার কিন্তু ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, মানে আই ওয়ার্ক লাইক লিভ ইন ফ্রেঞ্চ ফর লং টাইম নাও, এবং এইটার কোনো বিকল্প নাই আসলে। বাট ইটস নট রিয়েলি necessary if you are in IT, because just সবুজ ভাই যেটা বলছে যে ইন্টারন্যাশনাল কোম্পানি যেগুলো বড় বড় কোম্পানি, it still accepts you if you don't speak the language, but the local market সবাই will not accept you, so you have to know a little bit of French if you want to work everywhere. So 100টা কোম্পানির মধ্যে 80% কোম্পানি will not recruit you if you don't speak French, আর 20% will always recruit you. So Facebook, Google, এরা সবাই এখানে আছে, DeepMind, এরা সবাই they don't care about language. But for example, if you want to work in a French company like Thales is the company that shoot up this satellite, Bangabandhu satellite. If you want to work for Thales, it's must that you know French. They don't take people who don't speak French. So এই টাইপের ব্যাপার আছে।
So France, basically you have a very good balance of life and work life and your professional life, because there is a lot of holidays. You can actually find, like আমার হচ্ছে প্রায় 2 মাস 3 মাস শুধু হলিডেই থাকে আর কি। You pay a lot of high taxes here. That's one important point. You pay a lot of high taxes, but you get a lot of social support as well for these, against this tax, like healthcare পাও, বাচ্চা কাচ্চার স্কুল ফ্রি পাও বা বাচ্চা কাচ্চার ইউনিভার্সিটি ফ্রি পাও। এগুলো খুব ইম্পর্টেন্ট ইন লং রান। হ্যাঁ, এখন হয়তো মনে হচ্ছে it's nothing, but it's in long run it helps. আর এখানে জব পাইতে হলে ফ্রেঞ্চ ডিগ্রি থাকা খুব জরুরি। Unless you are like worked in a very like Shobuj bhai, if he wants to come to France, he can move anytime. So basically, if you have a lot of experience, they don't care about your background, if you have a French degree or not. But if you are trying to find a job at first, in the first job, you need to have a French degree. Otherwise, they don't really feel confident. And if you don't have a French degree, then you have to have really good experience in very good companies or certifications of some sort. এটা হচ্ছে ফ্রান্সে জব পাওয়ার একটা ইয়ে। আর পিএইচডি থাকলে সুবিধা হয় যদি মাস্টার্স, যদি রিসার্চ বেসড জব হয়। রিসার্চ বেসড জব পাওয়াটা একটু ইজিয়ার। হ্যাঁ, একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে ঢোকা অনেক কঠিন। রিসার্চ বেসড জব পাওয়া, বিকজ পিএইচডি করলে there are some publications behind you, so you can show them as your demonstration that you have worked on these things, so it helps to get the job in research domain if you have a PhD. But if you don't have a PhD and after master degree you're in a job, then probably you need some kind of certification or experience to show them that you know stuff. Are people in যারা ফ্রেঞ্চ কোম্পানিতে কাজ করে ওভারসিজে, তাদেরকে অনেক সময় ফ্রান্সে নিয়ে আসা হয়। যেমন ফর এক্সাম্পল আমার কোম্পানিতে অনেকে ইন্ডিয়াতে অনেকে কাজ করে, সেখান থেকে মাঝে মাঝে 2-1জনকে রিক্রুট করে নিয়ে আসা হয়। ঠিক আছে, এটা একটা খুব রেয়ার ফেনোমেনা, বাট ইট হ্যাপেন্স। সো দ্যাটস, কিন্তু ফ্রান্সে এমন কোনো সিস্টেম নাই যে আমি বাংলাদেশ থেকে জব অ্যাপ্লাই করে ফ্রান্সে চলে আসবো। বা ইউরোপে জেনারেলি এরকম সিস্টেম খুবই কম আছে, কয়েকটা মাত্র দেশে আছে। এটা খুবই মানে আনহার্ড অফ যে বাংলাদেশ থেকে জব অ্যাপ্লাই করে, আনলেস ইউ আর রিয়েলি কোয়ালিফাইড। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার যা বলার ছিল। এছাড়া জাস্ট লাস্ট কথা হচ্ছে নিজের প্রোফাইলকে ভালো করার চেষ্টা করা। হ্যাঁ, এখন থেকে if you are in first year or second year, you still have time to make your profile richer. How can you make your profile richer? যেগুলো বললাম, try to get in different activities, programming contest এ যাওয়ার চেষ্টা করা, বিভিন্ন volunteer work করা, এগুলো একটা অ্যাড আপ হয় প্রোফাইলে আর কি। তারপর হচ্ছে যত রকম ভাবে আমি একটা লিস্টও করেছি এখানে মনে হয়। ইয়েস, বিভিন্ন সার্টিফিকেশনস পাওয়া, ইন্টার্নশিপ করার চেষ্টা করা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাংলাদেশে এটার কালচার নাই, কিন্তু এটা যদি করা যেতে পারে তো এটা খুব ভালো হয়। বিভিন্ন দেশে ইন্টার্নশিপ করার চেষ্টা করা। আর হচ্ছে ইন্টারন্যাশনাল যাওয়ার চেষ্টা। ইন্টারন্যাশনাল বলতে যদি আমি 15 দিন একটা ভলান্টিয়ার প্রোগ্রাম পাই কোথাও, ভুটানে গেলাম 15 দিনের জন্য, এরকম কিন্তু প্রচুর অপশন আছে। বাট আমাদের ইউনিভার্সিটিতে কালচারটা নাই যে আমরা যে একটা অ্যাপ্লাই করে একটা জায়গায় যাব 15 দিনের জন্য। ইট ডাজন্ট মেক এনি সেন্স টু আস, বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট। আমার অনেক পরিচিত মানুষ আছে বাংলাদেশে থাকে, বিভিন্ন ভলান্টিয়ার প্রোগ্রাম বিভিন্ন দেশে 15 দিনের জন্য যায়, সেটা তার প্রোফাইল অ্যাড হয়। তারপর বিভিন্ন অনলাইন কোর্সেস আছে এখন, ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন এনিথিং এনি টাইম, ইউ ক্যান টেক দোজ কোর্সেস অ্যাজ ওয়েল, দিস হেল্পস। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ট্রাই to get your profile better and then you apply. It's very easy to get into Europe actually. It's harder to stay here in long run, but getting in is easier than United States or other countries actually. আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে social integration is a bit different than Australia, Canada and US. Europe is not like them. Like Australiate gele you can actually find a bubble and you can get in that bubble and you can live a Bangladeshi life forever. But Europe is not like that. It's kind of a bit different social structure that helps to integrate, because you have different kind of cultural experience that you will never have if you're in Australia. But এখানে আসলে এটা মাথায় রাখতে হবে, because long run it makes a lot of different kind of conflicts. Long run, short run is okay. You come here for 2 years, is fine. But if you are here for 10 years or 12 years, then you start to have different kind of questions that arises inside you. So ওই ধরনের জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে, but it's in the long run. So that's probably all I have to say. অনেক বলে ফেলছি বোধহয়। So now Kashif, please enlighten us. ওকে, একটু বলি, আসলে রাহাত ভাইয়ের পয়েন্টগুলো সো ক্লিয়ার টু আই থিংক এভরিওয়ান। এন্ড হ্যাঁ,
So now the mic is for Kashif bhai, and Kashif bhai helped me a lot to gather Jewel bhai, Rahat bhai, to manage them for this event. So yeah, now the mic is for Kashif bhai. Please, Kashif bhai. ধন্যবাদ তামিম। আমার কথা শোনা যাচ্ছে? গুড। সো আই থিঙ্ক জুয়েল ভাই আর রাহাত ভাই অলমোস্ট 90%ই বলে ফেলছেন, যেটা আমি অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম বলবো। তো আমি জাস্ট অন টপ অফ দ্যাট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। ফার্স্ট অফ অল ধন্যবাদ তামিম, তোমাকে, তুমি এটা অর্গানাইজ করছো, মানিকে এন্ড অল দ্য আদার্স হু আর অ্যাকচুয়ালি ইনভলভ ইন অ্যারেঞ্জিং দিস সেশন। তো বেসিক্যালি আমি রাহাত ভাই থেকে অ্যাকচুয়ালি 2 ব্যাচ জুনিয়র, 02 ব্যাচ কম্পিউটার সায়েন্স। আর আমি ফার্স্ট হচ্ছে ফিনল্যান্ডে আসছিলাম 2008-এ। আমিও একজন ইরাসমাস মুন্ডাস স্কলার হিসেবে আসছিলাম মাস্টার্স ডিগ্রিতে সিকিউরিটি অ্যান্ড মোবাইল কম্পিউটিং এ। আমি আর আমার ওয়াইফ অফকোর্স সেও CSE 02। সো আমরা দুজন একসাথেই আসছি একই কোর্সে মাস্টার্সে। তো তখন অ্যাকচুয়ালি এই ডিসিশনটা একটু চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, বিকজ আমার মনে হয় যে কোনো একটা স্টুডেন্ট যখন মাস্টার্স বা হায়ার এডুকেশনের কথা চিন্তা করে বাংলাদেশের পার্সপেক্টিভে, the first question that comes into the mind is that নর্থ আমেরিকা যাব নাকি ইউরোপ যাব। that is the first question that comes into mind. কিন্তু অফকোর্স আমার কাছেও সেই জিনিসটা ছিল, বাট আমি টোটালি তখন অ্যাকচুয়ালি অনেক কিছুই হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করি নাই, বাট জাস্ট বিকজ অফ দ্য ফ্যাসিনেশন অফ দ্য নর্ডিক কান্ট্রিজ আমি চুজ করছিলাম ফিনল্যান্ড। অতটা অ্যাকচুয়ালি আমি জানতামও না যে কি রকম এক্সপোজার আছে এখানকার জব লাইফ বা এরকম। সো it was just an intuition that led me to choose Finland. But over the year আমার এখন মনে হয় যে it was a good choice. আমার এতদিনকার এক্সপেরিয়েন্স সেটা বলো। যাই হোক, সেটাতে একটু পরেই যাবো ডিটেলসে। সো আমি 2008-এ আসছিলাম ইরাসমাস প্রোগ্রামে। ফার্স্ট ইয়ার আমার ছিল ফিনল্যান্ডে, সেকেন্ড ইয়ার ছিল নরওয়েতে। সো আমিও ভাইদের মতো নরওয়েতে টাইম স্পেন্ড করছি 1 বছর, টন্ডহেইমে ছিলাম এনটিএনইউতে। তারপরে আমি বাংলাদেশে ফিরে যাই। আমি বাংলাদেশে একটা কোম্পানিতে ছিলাম, দোহাটেক, সবাই জানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সব গ্রাজুয়েটই কোনো কোনো দোহাটেকের সাথে অ্যাটলিস্ট পরিচয় হয়েছে। যাই হোক, তো ওখানে বেশ কিছুদিন, অল্প কিছুদিন থাকার পরে আমি আইআইটি জয়েন করেছিলাম অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার। তারপরে 2014-এ আমি আবার পিএইচডির জন্য আসছি আলতো ইউনিভার্সিটি ফিনল্যান্ডে। এবং তখন তারপরে 2017-এর শেষের দিকে আমার পিএইচডি শেষের দিকে অ্যাকচুয়ালি আমি একটা অফার পেয়েছিলাম এরিকসন থেকে গেস্ট রিসার্চার হিসেবে এখানে। তো পিএইচডির শেষ প্লাস হচ্ছে আমার পোস্ট ডক্টরাল রিসার্চের কিছু টাইম আমি এরিকসনে অ্যাজ এ রিসার্চার ছিলাম। তারপরে আমি ওখান থেকে এরিকসনেরই ইন্টারনাল একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে আর&ডির কাজে সুইচ করছি। এখন আমি সেম প্রজেক্টে আছি। আমার মেইন ফোকাস হচ্ছে এখন ডিস্ট্রিবিউটেড ক্লাউড। আমার পিএইচডি টপিকও কাইন্ড অফ রিলেটেড ছিল, কারণ আমি পিএইচডিতে হাই পারফরমেন্স কম্পিউটিং এর এনার্জি এফিসিয়েন্সি এবং পারফরমেন্স ইভ্যালুয়েশন নিয়ে কাজ করছিলাম। তো পিএইচডিতে চলাকালীন সময় আমার বেশ কিছু লাকি এক্সপোজার হয়েছে। যেমন আমার পিএইচডি ফান্ডের একটা বড় অংশ এসেছিল সার্ন এর কম্পিউটিং, যেগুলা ওরা কাজ করে সেই কম্পিউটিং এর ইয়ে থেকে। তো আমার ওখানে যাওয়ার সুযোগ হয়েছে। ওখানকার ওয়ার্ল্ড ক্লাস কম্পিউটার সায়েন্টিস্ট যেগুলো ছিলেন তাদের সাথে আমার মানে কিছু সময় স্পেন্ড করার সৌভাগ্য হয়েছে। আর এখানে বর্তমানে আমার যদিও আমি বলতেছি যে আমি অ্যাকচুয়ালি আর&ডি তে কাজ করি, বাট রিসার্চ ইন এ কোম্পানি ইজ ভেরি মাচ স্কুড টুয়ার্ডস এ প্রোডাক্ট। সো এখানে আমরা যে নর্মালি ইউনিভার্সিটি রিসার্চে যখন আমাদের অনেক বেশি অ্যাকচুয়ালি নাড়াচড়া করার সুযোগ থাকে, নিজের জ্ঞান অন্বেষণ করার সুযোগ থাকে, বাট কোম্পানির ক্ষেত্রে সেটা একটু স্কুড থাকে। সো অনেক অংশেই ডিফাইন্ড। সেখানে হচ্ছে আমাদের সলিউশন নিয়ে নাড়াচাড়া করতে হয়। বাট হায়ার এডুকেশনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে এক্সপোজার ইউরোপিয়ান বা যে কোনো বাইরের দেশের ইউনিভার্সিটি গুলোতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে অনেক বেশি টুলস এবং এনভায়রনমেন্ট অনেক বেশি ডেভেলপ টু এক্সপ্লোর দ্য নলেজ, যেটা হয়তো বাংলাদেশের পার্সপেক্টিভে একটু কম। আমি জানি হয়তো অনেক বেশি ডেভেলপ করছে, বাট দেন এগেন ইউরোপিয়ান কান্ট্রিজ বা অন্যান্য দেশগুলোতে এই টুলস অ্যাপারেটাস এবং এনভায়রনমেন্ট অনেক বেশি ডেভেলপড। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানকার রিসার্চ ইউনিভার্সিটির সাথে যেগুলো হয়, এরা টাইটলি কাপলড উইথ দ্য ইন্ডাস্ট্রি।
সো যখন যে কোনো কিছু সলিউশন বা রিসার্চ নিয়ে আমরা চিন্তা করি, এটার ইমপ্লিমেন্টেশন বা প্রোডাক্টিফাই ফুল প্রসেসটা অনেক বেশি ভিজিবল। আমরা যদি বাংলাদেশের থেকে এখানকার একটা ছোট কম্পারিজন করি, যাই হোক খুব বেশি টাইম নিব না। কিছু ডিফারেন্স যেগুলো ভাইয়েরা বলছেন ইউরোপিয়ান কান্ট্রিজের, সেখান থেকে ফিনল্যান্ডে কিছু ডিফারেন্স আছে রিগার্ডিং হায়ার এডুকেশন। ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি কিছুদিন বেশ কয়েক বছর হলো, 2-3 বছর আগ থেকেই বোধ হয়, বা মেবি 4 বছর, মাস্টার্স এর ক্ষেত্রে এরা টিউশন ফি ইম্পোজ করছে। কিন্তু টিউশন ফি ইম্পোজ করার মানে এই না যে যেই আসবে তাকে টিউশন ফি দিতে হবে। টিউশন ফি ইম্পোজ করার সাথে সাথে এরা স্কলারশিপ স্কিম চালু করছে। সো যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য ডিফারেন্ট ক্যাটাগরিজ এর স্কলারশিপ আছে। তো স্কলারশিপ স্কিমের হাইয়েস্ট ক্যাটাগরি হচ্ছে যে তোমার ফুল টিউশন ফি মওকুফ হবে, প্লাস হচ্ছে লিভিং কস্ট ওরা বেয়ার করবে। তারপরে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে অনলি টিউশন ফি মওকুফ হবে, বাট লিভিং কস্ট নিজেকে বেয়ার আপ করতে হবে। মোস্ট প্রবাবলি থার্ড ক্যাটাগরি হচ্ছে, ইফ আই এম নট রং, 50% অফ দ্য টিউশন ফি মওকুফ হবে, প্লাস রেস্ট অফ দ্য খরচ নিজেকে বেয়ার করতে হবে। তো এরকম বিভিন্ন ভাগ আছে, এবং এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। টিউশন ফি মোরলেস মাস্টার্স এর জন্য 8,000 থেকে 12-13,000 পার ইয়ার। কিন্তু যেটা বললাম যে যদি স্কলারশিপ স্কিম থাকে তাহলে এটা অনেকাংশেই বা 50, 80 বা 100% মওকুফ করে ফেলে এরা। স্কলারশিপ মাস্টার্স চলাকালীন সময় এখানকার গভর্নমেন্ট আগে খুবই ইজি ছিল অ্যাকচুয়ালি। এরা এখন বলছে যে লিগালি 20-25% অফ দ্য টাইম একটা স্টুডেন্ট কাজ করতে পারে, এবং মোস্টলি হচ্ছে যদি কাজ করার প্রয়োজন পড়ে, ফার্স্ট অফ অল লেটস সে সেলফ ফিনান্সে আসছে, তাহলে হয়তো নিজের খরচ চালানোর জন্য কাজ করতে হতে পারে। তো সেক্ষেত্রে উইকলি 20-25 আওয়ার্স কাজ করতে পারবে। আগে ইমিগ্রেশন এই জিনিসগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাতো না, বাট রিসেন্টলি ওরা একটু টাইট হয়েছে, সো এটা ওরা ফলো করার চেষ্টা করে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা বলবো যে ইটস ট্রু, ফিনল্যান্ডেও হচ্ছে অন্য যে কোনো সেক্টরে জব পেতে গেলে ফিনিশ জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। বাট আমি যদি কম্পেয়ার করি, যেহেতু আমার নরওয়েতে থাকার সুযোগ হয়েছিল কিছুদিন, ফ্রান্সের ব্যাপারেও রাহান ভাই বলেছেন, আমি যদি কম্পেয়ার করি, ফিনল্যান্ড ইজ ফার মোর ইজিয়ার টু গেট এ জব ইন আইটি। যদি তুমি ইংলিশ জানো, দ্যাটস এনাফ। এবং আইটির ক্ষেত্রে ফিনল্যান্ডে এই সুবিধাটা বেশ অনেক বেশি। প্রি কোভিড সিনারিও আমার মনে হয় এই বছরের শুরুর দিকে এখানকার আইটি সেক্টরের জব মার্কেট খুবই ভালো ছিল, এবং যেহেতু অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ইকোনমি ভালো দিকে যাচ্ছিল তখন, এখানকার জব মার্কেট অনেক ভালো ছিল। এবং আমি বলতে পারি অলমোস্ট 90% কেসেসেই এখানকার কোম্পানিগুলোতে ফিনিশ ব্যারিয়ার হবে না জব পাওয়ার ক্ষেত্রে। ইংলিশ জানলেই হবে, মোর ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল। তুমি যেটা বলতেছো যে তুমি পারো, সেটা তুমি অ্যাকচুয়ালি পারো কিনা, সেটা মোর ইম্পর্টেন্ট। আমার রাহাত ভাইয়ের মতো আমারও সুযোগ হয়েছিল, আমি যখন পিএইচডি তে ছিলাম তখন আমাদের এখানকার আলতো ইউনিভার্সিটির সাথে যেহেতু অনেকগুলো এরাসমাস প্রোগ্রাম এর সিলেকশন এর সাথে কাজ হয়, আমি একটা সিলেকশন কমিটিতে জড়িত ছিলাম। এবং সেম এক্সপেরিয়েন্স রাহাত ভাই যেটা বললেন যে সিজিপিএ ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, বাট ইটস নট দ্য অনলি থিং। এরা অন্যান্য অনেক বেশি কিছু জিনিস ওরা দেখে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু শোকেস ইউর এবিলিটিস ইন ইউর সিভি। এবং আমি আর একটা ছোট্ট এক্সপেরিয়েন্স বলবো। আমার কাছে ওরা ফার্স্ট অফ অল আমার কাছ থেকে ফার্স্টে যেটা জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের, ওদের কাছে খুব ভালো ধারণা আছে যে বাংলাদেশের বুয়েট বা আইইউটি, ইভেন খুলনা ইউনিভার্সিটি, এরকম মানে ওরা জানে যে আমাদের র্যাঙ্কিং প্রসিডিউরটা কিরকম, বা বাংলাদেশে এইসব ইউনিভার্সিটির অবস্থানটা কার আগে কে পিছিয়ে, এরকম তাদের ছোট অল্প ধারণা তাদের আছে। কিন্তু আমি যখন 3টা সিভি আমার সামনে ছিল, এবং 3টার মোটিভেশন লেটার, আমি জানি আমি নিজেও সেম কাজ করছিলাম মাস্টার্সে, মোটিভেশন লেটার লেখার সময় আমরা অনেকেই অনলাইন থেকে নিয়ে কপি পেস্ট করে সুন্দর মতো একটা মোটিভেশন লেটার বানিয়ে দিয়ে দিই। এবং লাকিলি ওর আনলাকিলি আমি যে 3টা কেস বাংলাদেশি স্টুডেন্টের আমি ইভালুয়েট করতেছিলাম, ওদের মোটিভেশন লেটারে বেশ কিছু সংখ্যক লাইন হুবহু সেম। তো অবভিয়াসলি কোনো একটা জায়গা থেকে কপি পেস্ট করছে। তো এরা জানে যে এটা এই জিনিসগুলো হচ্ছে কপি পেস্ট করা হয়, বাট এরা এই অংশগুলো একেবারেই দেখে না। তো মোটিভেশন লেটার লেখার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে খুব বেশি বুজরুকি ইংলিশ লেখার কোনো দরকার নেই। বি অনেস্ট,
বাট শোকেজ ইউরসেলফ, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এরা মোটিভেশন লেটার পড়ে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ, রিসার্চ পেপার, ইংলিশ প্রফিসিয়েন্সি সবকিছু ইম্পর্টেন্ট, নট অনলি গ্রেড। তো সবকিছুকে সুন্দর করে শোকেস করাটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আর আমি এরকমও দেখছি যে সিজিপিএ মডারেট, বাট কোম্পানি এক্সপেরিয়েন্স এবং রিসার্চ পাবলিকেশন লিস্ট বেশ ভালো ছিল। এরকম ছেলেকে আমি দেখছি বাংলাদেশি, সে স্কলারশিপ পেয়েছে কিন্তু হায়ার সিজিপিএ উইথ ভেরি লেস এক্সপেরিয়েন্স ইন দ্য জব এবং জিরো পাবলিকেশন, তা সে এখানে স্কলারশিপটা সেবার পায়নি। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিফাইন করে যে সিজিপিএ ইজ নট দ্য অনলি থিং। নেক্সট আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, যদি কেউ চায় যে সে নিজ খরচে এখানে এসে মাস্টার্স করতে চায়, এখানকার খুব ভালো একটা সুবিধা হচ্ছে যে হয়তো ফার্স্ট 1 বছর নিজের খরচটা কোনো মতো চালাতে হবে, কিন্তু এখানে থিসিস পজিশন পাওয়া খুবই ইজি। ইউনিভার্সিটি অথবা ইন্ডাস্ট্রির সাথে থিসিস করা যায় এবং থিসিসের ক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্ট অফ স্যালারি ডিউরিং দ্য থিসিস স্টুডেন্ট পায়। সো অলমোস্ট এভরিওয়ান যারা এখানে সেলফ ফিনান্সে আছে তাদের মেইন লক্ষ্যই হচ্ছে যে কোনো মতো একটা থিসিস প্রজেক্টে ঢোকা, এবং অলমোস্ট all of the thesis projects are actually funded either by the university or then by the industry. আর এতে সুবিধা এটা হচ্ছে যে যদি তুমি থিসিস ডিপার্টমেন্টে করো তাহলে ডিপার্টমেন্টে এটা যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে পিএইচডি তে কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি। যদি ইন্ডাস্ট্রিতে থিসিস হয় তাহলে ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার ক্ষেত্রে ইটস এ হিউজ বাম্পার। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর জব যেটা বললাম, ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্যাট মাচ ব্যারিয়ার। এখানে অনেক কোম্পানির প্রেজেন্স আছে, ফিনিশ নতুন স্টার্ট আপ অনেক কোম্পানি আছে আইটির উপরে। আই থিঙ্ক অনেকেই ফিনিশ কোম্পানি লাইক রোভিও ফর এক্সাম্পল, অ্যাংরি বার্ডস, তাদের তো অনেক বড় প্রেজেন্স। গেম ইন্ডাস্ট্রি এখানে বুমিং। প্রি কোভিড সিনারিও, এখন পোস্ট কোভিড হয়তো অলমোস্ট সব জায়গায় হচ্ছে এখন একটু বাজে অবস্থা চাকরির, বাট দেন এগেন আইটির ক্ষেত্রে ফিনল্যান্ড ইজ এ ভেরি গুড প্লেস। আর সোসাইটির ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সোসাইটির ক্ষেত্রে, সোসাইটিতে মেশার ক্ষেত্রে একটু ব্যারিয়ার অফ কোর্স, বাট যেহেতু আমি পার্সোনালি আমি গ্রেটার হেলসিঙ্কি অথবা হচ্ছে রাজধানীর কাছাকাছি আছি, তো এইসব অঞ্চলে এখন অনেক বেশি ইন্টারন্যাশনালাইজ হয়ে গেছে, তো এখানে খুব বেশি সমস্যা অ্যাকচুয়ালি হয় না। সরি, আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। ওকে, সো মেইন যেটা বলবো যে এটা অফকোর্স অনেকে হয়তো দেখছে যে হ্যাপি কান্ট্রিজের লিস্টে ফিনল্যান্ড হচ্ছে অলমোস্ট 1 নাম্বার। আমি জানি না এটার কারণ কি, বাট দেন এগেন এটা অনেক ঝুট ঝামেলা ছাড়া একটা দেশ। ইটস এ ভেরি নাইস প্লেস টু স্টে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, প্লাস হচ্ছে এখানে আসার ব্যাপারে, প্লাস মাস্টার্স এর চান্স, জব, এনিথিং এলস, এটার পরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আই এম ফ্রি টু হেল্প। সো anybody can contact me regarding anything if you have any questions, if you need any help, anything. I think more or less আমি এটুকুই চিন্তা করছিলাম বলবো। ওকে, থ্যাঙ্কস ভাই। সো থ্রেডে একটা কোশ্চেন আছে, আমি ওগুলাতে যাওয়ার আগে একটা জেনারিক কোশ্চেনস হয়তো সব স্টুডেন্টদেরই থাকবে বা সবার থাকা উচিত, লাইক where do I begin planning studies in Europe? আমি as a student or as a fresh graduate, what can I do or where can I start the planning to studies in Europe? তো আমি মনে করি যে যদি জুয়েল ভাই, রাহাত ভাই, কাশিফ ভাই সবাই একটু করে শেয়ার করেন যে how a fresh graduate or a current student can start their planning to study in Europe. ওকে, আমি শুরু করতে পারি একটু এ ব্যাপারে। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এটা খুবই আপেক্ষিক একটা ব্যাপার। স্টুডেন্ট টু স্টুডেন্ট এর অবশ্যই ভ্যারি করবে, বাট যদি জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি তাহলে
আমার এক্সাম্পল ছিল আমি 4th ইয়ারের সেকেন্ড টার্ম, মানে জাস্ট বিফোর গ্রাজুয়েট, তখন থেকে আমি আসলে অ্যাপ্লাই করা শুরু করছি। ইভেন আমার তখন হাতে আসে নাই, মানে ফাইনাল ট্রান্সক্রিপ্টও হাতে নাই। তো ডিপেন্ড করে, তাই না? আসলে ইউরোপে কি হয়, এখানকার ইউনিভার্সিটিগুলোতে কিন্তু মাস্টার্স যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে করে, বিশেষ করে সুইডিশ ইউনিভার্সিটি এবং নরওয়েজিয়ান ইউনিভার্সিটিতে ব্যাচেলার প্লাস মাস্টার্স প্রোগ্রাম, এটা অ্যাকচুয়ালি 5 ইয়ার্সের একটা কম্বাইন্ড প্রোগ্রাম। তো এদিক থেকে চিন্তা করলে যারা হায়ার এডুকেশনে আগ্রহী, তারা যদি সাথে সাথে অ্যাকোমোডেট করতে পারে, দ্যাটস দ্য বেস্ট ডিল। তাহলে আর ওই যে মাঝখানে একটা ইন্টারাপশন, ওকে ফাইন আমি জব করতেছিলাম, তখন আমার মাইন্ডসেট একটু চিন্তা হলো, কনটেক্সট সুইচিং এর ব্যাপারটা চলে গেল। আর বাইরের অ্যাডমিশনটার তো স্ট্রেট ফরওয়ার্ড না, তাই না? তো আমি অ্যাপ্লাই করতেছি, এই বছর হলো না, নেক্সট ইয়ারে হলো কি, আমি সেশন মিস করলাম। যেমন সুইডিশ ইউনিভার্সিটিগুলোতে ডিসেম্বর জানুয়ারির মাঝখানেই অ্যাপ্লাই করে ফেলতে হয়, এরপরে আর অ্যাপ্লিকেশনের ডেট থাকে না। যদি কেউ মিস করে দেন 1 ইয়ার ডিলে, আবার নেক্সট ইয়ারে অ্যাপ্লাই করতে হবে 1 বছর পরে। তো এইভাবে ব্যাপারগুলোকে একটু অবশ্যই যাদের আগ্রহ আছে তাদের একটু আগে থেকে প্ল্যান করতে হবে। এখন কত আগে থেকে প্ল্যান করবে এটা ডিপেন্ড করে ওই স্টুডেন্টের মোটিভেশনের উপরে, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল ইজ অলওয়েজ এ গুড ডিল। এবং ইন্টারনেট মানে এখন তো সবাই ইউজ করে, বাংলাদেশের ইভেন কৃষকরা পর্যন্ত ইন্টারনেট ইউজ করে। তো ইন্টারনেটে সব ইনফরমেশন আছে। আর তার চাইতে বড় ব্যাপার হলো যে লিঙ্ক, নেটওয়ার্ক, তাই না? এই যে এখন আমাদের সবাইকে চেনে সবাই। সো ইন্টারনেটে যে ইনফরমেশন গুলো নাই, জাস্ট আস্ক, জিজ্ঞেস করলেই পাওয়া যাবে, তাই না? তো এটা একটা জিনিস। তো খুবই মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা সিম্পল রেসিপি বাইরে আসার ব্যাপারে কিংবা হায়ার এডুকেশনের ব্যাপারে, সেটা হচ্ছে যে অ্যাপ্লাই অ্যাজ মোর অ্যাজ ইউ ক্যান, লাইক এ ক্রেজি, বিকজ এখানে আসলে সফিস্টিকেশন বলতে কোনো কিছু নাই। আর ওইটা ফিল করারও কোনো মানে দরকার নাই যে আমার সিজিপিএ ইটস নট লুকিং গুড, সো আমি কি অ্যাডমিশন পাবো কি পাবো না, এই কোশ্চেন গুলো থেকে বের হয়ে আসতে হবে। কিংবা আমি তো স্কলারশিপ মনে হয় পাবো না, তাহলে আমি বাইরে গিয়ে নিজেকে অ্যাফোর্ড করব কিভাবে, কিংবা হচ্ছে হলো আমাকে দিয়ে হবে না, ইচ্ছা আছে কিন্তু, এই ধরনের কোশ্চেন গুলো। সো এই জিনিসগুলো টোটালি ঝেড়ে ফেলতে হবে। ফার্স্ট থিং ফার্স্টে হচ্ছে যে অ্যাডমিশন সিকিউর করা। সো সিলেক্ট ফিউ কান্ট্রিজ, 2-3 কান্ট্রিজ, নট অনলি ওয়ান থিং। ওয়ান কান্ট্রি সিলেক্ট করা মানে আমি ইউএসএতেই যাব, এই পয়েন্ট অফ ভিউ থেকে অনেক লোক স্টুডেন্ট আছে 2 বছর শুধু ইউএস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সময় নষ্ট করে। কিংবা আমি কানাডাতে যাব, ওটাও মানে বেস্ট ডিল না। তো যেটা করা উচিত যে ওকে ফাইন, আমি আমার জানি, মানে সিচুয়েশন জানি যে ওকে ফাইন, আমার মেরিট এই টাইপের এবং এটা আমার লক্ষ্য, বাইরে পড়াশোনা করতেই আমি চাই। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে 10, 20, 15 ইউনিভার্সিটিতে কেউ যদি অ্যাপ্লাই করে, আমি শিওর যে সে যে কোনো না কোনো একটাতে অ্যাডমিশন পেয়ে যাবে, আইদার উইথ স্কলারশিপ, উইথ নট স্কলারশিপ। আর সেকেন্ড পার্ট হচ্ছে যখন একটা ছেলে চলে আসে, আসার পরে আসলে অনেক ডোর ওপেন হয়, 1, 2, 3, 4, 5, 6, মানে একটা না, অনেকগুলো ডোর ওপেন হয়, যেটা সে আসার আগে কখনোই প্ল্যান করতে পারবে না। আর আমরা তাদেরকে এখন এখান থেকে গাইডলাইন দিয়েও ওই প্ল্যানিং গুলো ওই রকম হবে না। যে জিনিসটা করতে হবে যে একটু রিস্কি মনে হবে, why not we want to take risk, একটু চ্যালেঞ্জিং মনে হবে, চ্যালেঞ্জ না নিলে লাইফে কি নিবে। তো এইভাবে নিজেদেরকে মানে কনফিডেন্স বিল্ড করতে হবে। সো ইফ এ মানে student is confident, let's say that he has a moderate CGPA, 3.25, 3.4, 3.6, awesome, then just apply. ফ্রান্স, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, এসব ইউরোপিয়ান সব ইউনিভার্সিটিতে যে জিনিসটা খুবই ভালো সেটা হচ্ছে যে এখানকার 99% ইউনিভার্সিটি পাবলিক ফান্ডিং এ চলে, মিনিং যে রিসোর্স যেগুলো আছে সবাই ইকুয়ালি অ্যাক্সেস করে।
ইউএস ইউনিভার্সিটি কিংবা কানাডিয়ান ইউনিভার্সিটি গুলোতে ফার্স্ট অফ অল কোন ইউনিভার্সিটি কি পরিমাণ টিউশন ফি নিচ্ছে, কোন ডিপার্টমেন্ট কিভাবে সেই জিনিসগুলোকে আবার মনিটাইজ করতেছে, সেটার উপরে তারা আবার তাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন অ্যাক্সেস দেয়। এবং এই অ্যাক্সেস গুলো নেওয়ার জন্য বিভিন্ন প্রাইসিং মডিউল থাকে, প্রাইসিং স্কিম থাকে। সো ওগুলো হচ্ছে কমার্শিয়াল ড্রিভেন ইউনিভার্সিটি, এখানে টোটালি ভ্যালু ড্রিভেন ইউনিভার্সিটি। সো এদিক থেকে জাস্ট চিন্তা করলে যে যারা ফোর্থ ইয়ারে আছে, আমি মনে করি তাদের এখন থেকেই চিন্তা করা উচিত যে তারা কি বিষয়ে করবে। ডেটা সায়েন্স হট টপিক, কেউ যদি ডেটা সায়েন্সে এখন মাস্টার্স করে, সেটা যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, আইদার ফ্রান্সে হোক, ফিনল্যান্ডে হোক, জার্মানিতে হোক, জব মাস্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কেউ করলে জব মাস্ট, পিএইচডি মাস্ট। মানে তাদের জব নিয়ে তাদের চিন্তা করতে হবে না, ইভেন তারা সেকেন্ড ইয়ার থেকে, মানে মাস্টার্স এর সেকেন্ড ইয়ার থেকে তারা জব শুরু করে দিতে পারবে। কয়েকটা ভালো কোর্স করার পর থেকে তারা অফার পাওয়া শুরু করবে। তো অপরচুনিটি ইজ ট্রিমেন্ডাস। এবং আমি কোনো সময় মনে করি না যে আমাদের খুলনা ইউনিভার্সিটির 30, 35, 50 জন স্টুডেন্ট মানে কোনোভাবেই অপরচুনিটিহীনতায় ভুগবে, এটা স্বাভাবিক। এটার কোনো জায়গাই নাই। They just need to be brave enough and smart enough to take the opportunity, because opportunity is huge. এটাই মানে আমার কাছে মনে হয়। থ্যাঙ্কস ভাই। তো রাহাত ভাই যদি এই পার্সপেক্টিভে কিছু বলেন যে where shall I I go? think সবুজ ভাইয়ের সাথে আসলে বেশি কিছু অ্যাড করার নাই। Basically that's the মানে সবুজ ভাই বলছে যে মানে you have to apply as much as you can, but also you think about if you're in first year or second year, you should start thinking about making your profile in that direction. Start from now to kind of build your profile. So add a small kind of palok to your profile, you know, so that you can make a nice application to showcase yourself. So যদি একটা কোনো একটা ওয়েবসাইট থাকে বা নিজস্ব আর কি, where you can show what you have done, বা যেমন কেউ অনেকে ব্লগ লেখে, that also helps. You can write a blog, you can say okay, this is my blog, you can read this blog about my thoughts. or someone কেউ হয়তো প্রোগ্রামিং কন্টেস্ট করতে পছন্দ করে, সুপার ইম্পর্টেন্ট। আমিও করেছি, সবুজ ভাইও করেছে, বোথ অফ আস ওয়্যার প্রোগ্রামিং কন্টেস্টেন্টস। সো এগুলা করা খুবই ইম্পর্টেন্ট to kind of show that you are not only someone who play by the book. এটা এই জিনিসটা ছোটবেলা থেকে মানে ছোটবেলা বলতে যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে স্লোলি বিল্ড করে you have to go up and you have to start applying as soon as possible. And I think it's not মানে বাংলাদেশে আমি যেটা করেছি 3 years আমি বাংলাদেশে জব করেছি, I don't regret that, but I don't really think it was really useful for me at this point. It was just a kind of a waste of time if I talk about career. যদি আমি মুভ করার চিন্তা করি, যদি কেউ বাংলাদেশে থাকতে চায় অফকোর্স সেটা তো সে করবেই, বাট কেউ যদি মনে করে আমি বাইরে যে লেখাপড়া করবো and then I will think about my career, যে বাংলাদেশে ফিরে যাব না বাইরে কন্টিনিউ করব, তার আসলে যত দ্রুত সম্ভব চলে আসা উচিত rather than staying in Bangladesh. যদি কেউ থাকতে চায় বাংলাদেশে, it's good to work there for 2 years, then come here to take a study and then go back to Bangladesh. That's also fine. But you want to come here, then do it like Shobuj bhai. Come after masters, come here after bachelor. Don't wait for like 4 or 5 years that I've done. আমি 2004 শেষ করেছি, 2008 এসেছি। The 4 years that I have worked in Bangladesh, it was good experience, but it was kind of wasted in my career in France, because in France যখন আমি কাজ করি, I am kind of work with people who are 4 year junior to me, because I lost that time in Bangladesh basically. থ্যাঙ্কস ভাই। কাশিফ ভাই কিছু অ্যাড করতে চান? বেশি কিছু অ্যাড করার নাই, ভাইয়েরা যেটা বলছে that আমার মনে হয় that is important. Showcasing is very important. কিভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতেছো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 5টা অ্যাপ্লিকেশন যদি আমি বলি যে একসাথে থাকে এবং সবার যোগ্যতা সমান, সেই উইন করবে যে নিজের শোকেসিংটা ভালো মতো করছে, নিজেকে বিক্রি করতে পারছে, নিজের প্রজেক্ট গুলো ঠিক মতো তুলে ধরছে, নিজের ক্যাপাবিলিটি গুলো ঠিক মতো বুঝাইতে পারছে অ্যাপ্লিকেশন বা সিভিতে। কি কি করা যেতে পারে, ইটস নট নেসেসারি যে তোমাকে অনেক বেশি লাইক আমি প্রোগ্রামিং কন্টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম, হ্যাঁ এইটা নট ইম্পর্টেন্ট। তুমি যে অ্যাটলিস্ট পার্টিসিপেট করছো, ইউ হ্যাড ডিফারেন্ট পার্সপেক্টিভ টুয়ার্ড কম্পিউটার সায়েন্স, এটাই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে তুমি লেটস সে একটা ভালো স্টুডেন্ট প্রজেক্ট করছো, ওটাকে যদি তুমি সুন্দর করে রিপ্রেজেন্ট করো, ওটাও ইম্পর্টেন্ট। রিসার্চ, ইভেন আমি জানি যে আমি নিজেও এডুকেশন বা ফ্যাকাল্টি হিসেবে জড়িত ছিলাম বাংলাদেশে, তো বাংলাদেশের রিসার্চ পেপার বা রিসার্চ একটা
বিএসসি থিসিস স্টুডেন্টের কাছে অনেক বেশি এক্সপেকটেশন থাকে যে একেবারে একটা নতুন টাইপের রিসার্চ করবে বা নতুন একটা কিছু আইডিয়া নিয়ে আসবে। এটা কিন্তু এখানকার ইভেন মাস্টার স্টুডেন্টের কাছেও এত বেশি এক্সপেকটেশন থাকে না। তো পেপার থাকবে, বা যদি এটা একটা খুবই নর্মাল একটা টপিকের উপরে একটা লেটস সে রিভিউ বেসড যে পেপারও হয়, যদি একটা পাবলিকেশন থাকে, দ্যাট ইজ অলসো ওকে, as long as you have something to show that না আমি করেছি। সো শোকেস, সিভি বিল্ডিং, প্রজেক্ট হাইলাইটিং, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লাস্ট আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে লার্নিং, এই যে টাইমটা, এই যে 4 বছর আমরা খুলনা ইউনিভার্সিটিতে টাইম পাই, এই 4 বছর যদি আমরা দেখি যে আমরা আসলে কি নিয়ে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি, তো 4টা ক্লাস টেস্ট হয়, তাই না? 4টা ক্লাস টেস্ট, তারপরে হলো কিছু সেশনাল, আর হচ্ছে তো ফাইনাল এক্সাম। কিন্তু কম্পিউটার সায়েন্স কিন্তু এই 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 যে মানে ইটা যে মানে ট্র্যাডিশনাল যে ওয়ে অফ থিঙ্কিং, যে এইভাবেই সবগুলো কোর্স হতে হবে, এই হতে হওয়াটাতে কিন্তু বাইরের দেশের কোর্সগুলো আমরা যখন এখানে ফর এক্সাম্পল কোর্স ডিজাইন করি, প্রত্যেকটা সাবজেক্টের তার নিজস্বতা থাকে এবং সেইটার বেসিসে ওই সাবজেক্টটার ইভালুয়েশন কিভাবে হবে সেটা নির্ধারণ করা হয়। তো আমরা এখানে অনেক কিছুই মিস করে ফেলি। এখানে আমরা মিস করে ফেলি কিভাবে আমরা খুব ভালো প্রোগ্রামিং শিখতে পারি, কিংবা কিভাবে আমরা খুব ভালো অ্যালগোরিদম ডিজাইন করা শিখতে পারি, কিংবা কিভাবে আমরা খুব ভালো যখন আমাদের ওই যে অনলাইন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ওই ডেভেলপমেন্ট গুলো করতে পারি। তো মেইন পয়েন্ট যেটা আর কি, যে শোকেজের যে কথাগুলো আমরা বলতেছি বারবার বারবার, তাই না? তো আসলে আমাদের ওই কোর্সগুলো যদি ওইভাবে ডিজাইন করা হতো, ফর এক্সাম্পল যে যখন আমি অ্যালগোরিদম ডেভেলপ করতেছি, ওই অ্যালগোরিদম ডেভেলপমেন্টের কোর্সটা আমাদের কেমন ছিল, এখন 4টা ক্লাস টেস্টের যে রেজাল্ট, ওইটা তো আর আমি শোকেস করতে পারতেছি না, ওইটা তো ইন জেনারেল ভাবে আমার যে সিজিপি এর সাথে যাচ্ছে। তো তাহলে পরে আমি এই জিনিসগুলোকে কিভাবে 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 শোকেস করব? তো ছোট ছোট যে আমরা প্রজেক্টগুলো যে সময় আমরা করতেছি না কেন, যেভাবে আমরা গ্রুপ বিল্ড করতেছি, যেভাবে আমরা প্রোডাক্টটা ডেভেলপ করতেছি, এই ডেভেলপমেন্ট গুলোই কিন্তু আমাদের এক একটা শোকেস। এখন যারা শুধুমাত্র চিন্তা করতেছে যে না আমার ওই 4টা হলো কি বলে ক্লাস টেস্টের স্কোরটাই আমার জন্য ইম্পর্টেন্ট, আমার জন্য ওই ডেভেলপমেন্টটা তো অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ ওইটা ছিল 0.75 ক্রেডিটের, আর আমার বাকি সব জিনিস হচ্ছে এই, কিন্তু ওই 0.75 ক্রেডিটটা কিন্তু আবার অনেক ইম্পর্টেন্ট। আর বাইরের দেশে যখন ওই কোর্সগুলো ডিজাইন করা হয়, ওই পুরো কোর্সের আসলে ক্রেডিটটাই থাকে ওই 0.75 এর মানে ক্রেডিটে আমরা যেটা করি খুলনা ইউনিভার্সিটিতে। তো এইভাবে আমাদের আর কি কিছু জিনিস আছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব কম ক্রেডিট দিয়ে রাখছি, যেগুলো শোকেজের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু স্টুডেন্টরা মনে করে যে এটা আসলে ইম্পর্টেন্ট না, কারণ এটা তো 0.7 ক্রেডিট। তো ওই জিনিসগুলোই আসলে একটু সুন্দর করে গোছায়া করা, যাতে আমি একজনের সামনে ওটা এক্সপ্লেইন করতে পারি, একটু প্রেজেন্টেশন আমার সুন্দর কিছু স্লাইড থাকলো, আমি সেটা এক্সপ্লেইন করতে পারতেছি, আমি সেটা বুঝে করেছি। আমার ফ্রেন্ডের গ্রুপে কাজ করা হয়, গ্রুপে একজন ভালো করে আর একজন কম ভালো করে, কিন্তু যে ভালো করতেছে গ্রুপের ভিতরে তাকেই সব ক্রেডিট দিতে হবে, ইট ডাজন্ট মিন লাইক দ্যাট। তার কাছ থেকে তার সাথে আরো ফার্দার ডিসকাস করো, করে করে ব্যাপারটাকে একদম ইজি করে ফেলো, তুমি বুঝে ফেলো, কারণ তুমিও তো গ্রুপের পার্টনার। সো এইভাবে সবকিছু শেয়ারটা আবার এস্টাবলিশ করতে হবে যে আমি এই টিমের সাথে আছি, তার মানে আমিও অ্যাক্টিভ পার্টনার, আর আমার যদি কোনো ল্যাকিংস থাকে তাহলে আবার আমি সেটা কোলাবোরেশনের মাধ্যমে, টিমের মাধ্যমে সেটা অ্যাচিভ করে নিব। তো এইভাবে যদি আমরা সব ক্ষেত্রগুলোতে আমাদের যে 4 বছরের যে কারিকুলাম আছে সেখান থেকে যদি আমরা স্পেসিফিক জিনিসগুলো যদি পুল আউট করতে থাকি, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর প্রোগ্রামিং এ তো সবাই ভালো হবে কিংবা সবাই মন্দ হবে তা না, কিন্তু যখন কেউ একটা কম্পিউটার সায়েন্স পড়তেছে তখন জেনারেল কনসেপ্টে সবাই প্রোগ্রামার কম বেশি। তো সবাই কম বেশি প্রোগ্রামার, তার মানে হচ্ছে যে মিনিমাম লেভেলে তো আমাকে আর্ন করতেই হবে, শিখতে হবেই, এটার কোনো মানে এটার কোনো এক্সেপশনই নাই। কারণ আমি কম্পিউটার সায়েন্স পড়তে আসছি, আমি প্রোগ্রামিং পারবো না, আমি শিখবো না, আমার প্রোগ্রামিং এ ইন্টারেস্ট থাকবে না, এটা তো হতেই পারে না, তাই না? তো
ওইটাকেও আমি কিভাবে বুঝাবো যে আমি স্কালা পারি, ফর এক্সাম্পল আমি পাইথন পারি, আমি আর পারি, তো আমি এটাকে কিভাবে শোকেস করব? পাইথনের উপরে আমি আর কি একটা নতুন আর কি একটা লাইব্রেরি বানালাম, আপলোড দিলাম, কি আর এর উপরে দিলাম, তখনই কিন্তু শোকেস গুলো হয়ে যাচ্ছে। সো এটা মানে ম্যাসিভ কিছু না, আমি মিডিয়ামে একটা আর্টিকেল লিখলাম। তো এইভাবে যদি একটা স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ, বাট মোস্ট ইন্টারেস্টিংলি যে স্টুডেন্টকে অনেস্ট হতে হবে, মানে এইটা না যে শোকেস বানানোর জন্য আমি কন্টেন্ট বানাচ্ছি। So, আমাকে ওই ইন্টারেস্ট গুলো থাকতে হবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমি যে কম্পিউটার সায়েন্স করতেছি ওই জিনিসগুলো থাকতে হবে। হ্যাঁ, কাশিম আমি বলো। একটা জিনিস অ্যাড করতে চাই ভাই, জুয়েল ভাই বলার কারণে আমার জিনিসটা মনে পড়লো। এখন ছোট করেই বলি, ওপেন সোর্সে কন্ট্রিবিউট করা এখন মোর অর লেস নট সো ডিফিকাল্ট। তো ওপেন সোর্সের অনেক বড় বড় প্রজেক্ট আছে, এবং যেগুলাতে অলমোস্ট 90 to 95% প্রজেক্টের ক্ষেত্রেই গুড ফার্স্ট ইস্যুস থাকে, যেগুলো খুবই ছোট ছোট প্রবলেম। যে ওই ওই ওপেন সোর্স প্রজেক্টের লেটসে একটা ফাংশন লিখে দেওয়া বা একটা টেস্ট কোড লিখে দেওয়া, কোড আছে ওটার জন্য আমি একটা টেস্ট লিখবো, 5-10 লাইন 15 লাইন গুড ফার্স্ট ইস্যু, এই কোডগুলো লেখা যায়। এটা সুবিধা হচ্ছে যে ওপেন সোর্স কমিউনিটিতে তোমার একটা প্রেজেন্স হচ্ছে। দ্বিতীয় হচ্ছে তোমার সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেসব সোশ্যাল মিডিয়া টুলিং আছে, লেটস সে গিটহাব, গিট প্রোফাইল তৈরি হচ্ছে, লিঙ্কডইনে প্রেজেন্স তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে এই জিনিসগুলো যদি করা যায় এবং অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে শোকেসিং এর অনেক অনেক কিছুই অ্যাকচুয়ালি এখান থেকেই চলে আসে। ওকে, থ্যাঙ্কস ভাই। সো কিছু কিছু কোশ্চেন আসছে, বাট আই থিঙ্ক মোর অর লেস সিমিলার টু দোজ অ্যান্সার্স অলরেডি গিভেন। বাট আমি একটু চেঞ্জ করে জিজ্ঞেস করতে চাই। একজন কোশ্চেন করছে যে প্লিজ গিভ মি সাম সাজেশনস ফর স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি গ্রাজুয়েটেড, হাউ ক্যান উই এনরিচ আওয়ার প্রোফাইল। সো আই থিঙ্ক কোশ্চেনটা এমন ছিল যে মোস্ট প্রবাবলি সে 4 ইয়ার্স কমপ্লিট করে ফেলছে, ব্যাচেলর কমপ্লিট। সো সেই সময়টাতে হয়তো তার প্রোফাইল এনরিচ করার মতো তেমন কোনো কিছু হয়নি, বা সে হয়তো করতে পারেনি প্রপারলি এনরিচ করতে। নাও সে হয়তো অলরেডি গ্রাজুয়েটেড। সো আফটার গ্রাজুয়েশন, হাউ ক্যান উই এনরিচ আওয়ার প্রোফাইল? সো সে যদি প্রোগ্রামিং নিয়ে চিন্তা করে, মানে এখানে ডিপেন্ড করতে হবে যে সে প্রোডাক্ট মাইন্ডেড নাকি রিসার্চ মাইন্ডেড নাকি এন্টারপ্রেনিউরাল মাইন্ডেড। There's a three things to think about your career, right? তো আমি যদি এন্টারপ্রেনিউরাল হয়ে থাকি, তখন আমি আসলে আমার স্টার্টআপ, আমি আমার ওই ধরনের জিনিস নিয়ে করতেছি। তো সেক্ষেত্রে তার দেখাতে হবে যে ইনিশিয়েটিভ, নাম্বার অফ ইনিশিয়েটিভ, হোয়াট কাইন্ড অফ ইনিশিয়েটিভস হি ইজ অ্যাকচুয়ালি টেকিং right now or in the past. That's the one thing. Then there's a product minded, যে all the showcases, like আমি এই ওয়েবসাইটটা টোটালটাই আমি ডিজাইন করেছি, আমি ব্যাক এন্ড করেছি, আমি ফ্রন্ট এন্ড করেছি, সো আর্কিটেকচারাল ওয়েতে আমি ডিজাইন করছি। সো সবকিছুই সে সেভাবে দেখাতে পারে এখন যদি করে থাকে, কিংবা ভবিষ্যৎ মানে ইন দ্য প্রিভিয়াস করে থাকে। যারা আর কি রিসার্চ ওরিয়েন্টেড, তারা ওই যে কোন কোন প্রজেক্টের সাথে সম্পৃক্ত, সেটা বাংলাদেশ ন্যাশনাল গভর্নমেন্ট ফান্ডিং হতে পারে কিংবা প্রাইভেট ফান্ডিং হতে পারে, তারা কি আর্টিকেল দেখতেছে কিনা, মানে পাবলিকেশনস করতেছে কিনা, কিংবা কোনো দেশীয় কোনো রিসার্চ গ্রুপের সাথে সম্পৃক্ত আছে নাকি ইন্টারন্যাশনাল কোনো রিসার্চ গ্রুপের সাথে সম্পৃক্ত আছে, কাদের সাথে সে কাজ করতেছে, কয়জন রিসার্চার তাকে চেনে। সো এভাবে সে তার প্রোফাইলটাকে আপলিফট করতে পারতেছে। তো এখানে অ্যাকচুয়ালি পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট, যে সে কোন পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছে এবং সে কোন পার্সপেক্টিভে তার ক্যারিয়ারটা বিল্ড করতে চাচ্ছে, এই দুইটাই ইম্পর্টেন্ট। আর 3টে সাইডই আমাদের জন্য খোলা আছে। রিসার্চ আছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এরিয়া। অনেকেই রিসার্চার হিসাবে আমাদের খুলনা ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা ব্যাচের আই থিঙ্ক 10 to 15% স্টুডেন্ট রিসার্চ ক্যারিয়ারের দিকে মুভ করছে। দেন আমাদের হচ্ছে হলো মানে ট্র্যাডিশনাল যে ডেভেলপার কিংবা ট্র্যাডিশনাল ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলে খুবই কম। দেখা যাচ্ছে যে যারা ডেভেলপমেন্ট সাইডেও গেছে তারা আসলে মোটামুটি আসলে লিড লেভেলে কাজ করতেছে। আর হচ্ছে এন্টারপ্রেনিউরাল সাইডে খুব একটা বেশি নাই, যে কেউ মার্ক জুকারবার্গ হয়েছে কিংবা ওই টাইপের চিন্তা ভাবনা করে, খুব একটা বেশি না। কিন্তু এখন ট্রেন্ড তৈরি হচ্ছে, তাই না? এখন তো আগে তো আমাদের সময় তো আসলে ওরকম ট্রেন্ড অত বেশি ছিল না। যারা এন্টারপ্রেনিউরাল লাইনে গেছে তারা চিন্তা করছে যে ওকে ফাইন, আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি দেবো, বাট দ্যাটস নট ট্রু এন্টারপ্রেনিউরাল সাইড।
সো এইভাবে চিন্তা করতে হবে। সো তিনটা সাইডই ওপেন আছে, যে সাইড তার পার্সোনালিটির সাথে তার ইন্টারেস্টের সাথে যায় সেই সাইডে তাকে জাস্ট ম্যাটেরিয়াল ডেভেলপ করতে হবে, কন্টেন্ট ডেভেলপ করতে হবে, এবং এটা আন্ডারস্ট্যান্ডেবল, সিম্পল, ইজি ওয়েতে, আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে প্রেজেন্ট করতে হবে। আমি একটা বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে নিজের স্ট্রেংথটাও বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস ইউর স্ট্রেংথ। তুমি পাস করছো 4 বছর পর, ফাইন, আমি একটা গ্রাজুয়েট, এন্ড তোমার স্ট্রেংথ কি? এখন যদি তোমার যদি কোনো স্ট্রেংথ না থাকে, ইটস হার্ড টু মেক ইউর প্রোফাইল বেটার। ইফ ইউ ডোন্ট নো প্রোগ্রামিং, ইফ ইউ হ্যাভ এ ব্যাড গ্রেড, you have never studied, you don't even know, have barely any interest about computer science, then it doesn't make, you cannot make your profile better. But if you have actually done something, you have done like maybe 10 in university, you can make it maybe 50. But if you have done 0, you cannot make a profile right now, right? So আমি ধরে নিচ্ছি যে কোশ্চেনটা যে করছে, he has done studies but he hasn't done programming, then you have to work on programming. If you haven't done, you have done programming but you haven't done studies, then what you have to do, that Kashif jeta bollo, online open source, open source is a very big deal. You have to make your presence known in the online. তুমি যদি জানো, তোমার যদি গিটহাবে একটা বিশাল রেপোজিটরি থাকে, there are people following you, then it becomes immediately like a hot top, you will become a hot cake. If you have a ট্যালেন্টের কত কদর এটা আমাদের কোনো ধারণা নাই। মানে আমাদেরকে দেয়ার ওয়াজ টাইম, যখন আমি খুলনা ইউনিভার্সিটি থেকে পাস করছি, আমি এখানে জব শুরু করার পরে এআই ফিল্ডে আমি ফেশিয়াল রিকগনিশন কাজ করার পরে, দেয়ার ইজ এভরি ডে অ্যাটলিস্ট 2 to 3 people send me an email to join their company. Just it is a randomly, they just keep sending. I think they send it to a lot of people, but আমি জীবনে কোনোদিন মানুষের কাছ থেকে অফার পাইনি বিফোর আই স্টার্টেড ওয়ার্কিং ইন এআই। কেউ আমাকে বলে নাই ভাই আমার কোম্পানিতে এসে কাজ কর। এখন কাইন্ড অফ ইট সিমস লাইক দ্যাট আই এম আ লাইক everyone wants to work with me just because I had worked in a hot topic for like 3 years. So this is that scarce. I'm not from MIT. I haven't done great things. Khulna University থেকে pass করছি, I have done a PhD. There are a million people like that, but still they are looking for people who has a little bit of like talent to work on difficult stuff. So if you know something, if you can make your presence clear, then it would be easy to find something. আরেকটা ব্যাপার বলি, if you are actually good, এখন কিন্তু গুগল, ফেসবুক টাইপের কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশ থেকে রিক্রুট করে। they have a kind of a global recruitment procedure. It's very very simple, and তাদের ইন্টারভিউ প্রসেস is very very rigorous, by the way, ঠিক আছে? It's very very exhausting as well. It takes 2 days, and it's like you have to go somewhere and stay there for 2 days, and they ask for many questions. They tell you to code on blackboards, whiteboard, so it's kind of a bit exhausting, but it's doable. And তুমি যদি ওর জন্য কেউ যদি প্ল্যান করে যে I will work for Google, আসলে সত্যি কথা কি, ড্রিম করাটা ইম্পর্টেন্ট। তুমি যদি আজকে প্ল্যান করো যে after 10 years I would work for Google, then you can make it, but you have to like believe that you can do it. If you don't believe that you can do it, then you can never do it. আমি আমাদের যদি কেউ বলতো যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম that like you have to know, okay, in 15 years you will own a company in Silicon Valley, then I can would actually do that. But I know now that no one has told me that, and so I cannot do it anymore because my time is over. But I have done well enough in my opinion. But I think that if you think now that 15 বছর পরে I want to do that, you can actually make it happen. It's just about time, dedication, and hard work. That's all you need. Now if you are like in 40s, probably it's late, but if you're in still like I don't know 25, then you have time still. If you pass your year, just do your প্রোগ্রামিং এ যদি একটুখানি নলেজ থাকে অনলাইন ইয়েতে যাও, যদি নেটওয়ার্কিং এ নলেজ থাকে সার্টিফিকেশনে চলে যাও। যদি দেখা যায় যে না আমি পারছি না কিছু, জাস্ট ডু সাম সার্টিফিকেশনস, ডু সাম ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেশন, অর AWS আছে, এখন ক্লাউডের আছে, সিকিউরিটি আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে। ডু মেনি সার্টিফিকেশনস অ্যাজ ইউ ক্যান দ্যাট ইউ ইন্টারেস্টস ইউ, and then you can also make a profile after your bachelor degree if you have done nothing in your bachelor. So certification is one way to go actually. ওকে, থ্যাংক ইউ ভাই। আরেকটা কোশ্চেন ছিল এরকম যে how much the importance is of a thesis topic for getting a scholarship, like thesis topic এর কতটা ইম্পর্টেন্স আছে to get a scholarship in European countries? এখন কেউ যদি ডেটা সায়েন্স নিয়ে থিসিস করে, কেউ যদি মেশিন লার্নিং নিয়ে থিসিস করে, কেউ যদি
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে থিসিস করে, definitely he has a big chances to get a scholarship or even get admission, right? Because এই জিনিসগুলো খুবই অ্যাপ্লাইড, ওয়ান সেন্স অ্যাপ্লাইড, অ্যানাদার সেন্স ভেরি কমপ্লেক্স আসলে অত বেশি না, কিন্তু শুরুতে ছিল। এখন যেমন অনেক ফ্রেমওয়ার্ক ডেভেলপ হয়ে গেছে, অনেক ক্লাউডে অনেক টুলিং গুলো হয়ে যাচ্ছে, সো লাইব্রেরিজ অনেক রিচ, সো সেই সেন্স থেকে এগুলো আসলে বাংলাদেশ থেকে করা সম্ভব। আগে আসলে খুবই টাফ ছিল, মানে কম্পিটিশন গুলো দেখা যেত যে বিগ ডেটার সাইজ একটু বড় হলেই সেটা অ্যানালাইসিস করা সো কমপ্লেক্স ছিল। এখন তো আসলে স্কেল লাভ করাটা তো আর কোনো ইস্যু না। তো আমি বলবো যে আসলে মানে এইসব টপিকস গুলোতে থিসিস করার জন্য, যে টপিকস গুলোতে মানে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক চাহিদা জব মার্কেটে, প্লাস রিসার্চ অর্গানাইজেশন গুলোতে, প্লাস সরকারি বেসরকারি সব রকমের প্রতিষ্ঠানে, এবং মোরালেস লাইক it just beginning, right? AI it has gone long way, but it's still it just started. So এই টপিকস গুলোতে কেউ যদি কাজ করে বাংলাদেশে এখন খুলনা ইউনিভার্সিটিতে, তারা এমনিতেই যে দেশে অ্যাপ্লাই করবে সে দেশে যেতে পারবে। কিন্তু মানে শুধু থিসিস করলে হবে না। আমার সুন্দর আর কি একটা টাইটেল আছে থিসিসে, সুন্দর আর কি কিছু আমি কথা লিখছি, কিন্তু আমার ফাউন্ডেশনটা আসলে সেটা না যেটা আমি রিপ্রেজেন্ট করতেছি, সেটাও বুঝতে হবে। তো কেউ যদি সিম্পল ছোট প্রজেক্ট বাট বুঝে করে, আমি সবসময় বলবো যে ম্যাচুরিটিটা ইম্পর্টেন্ট রাদার দেন a lot of content. So এআই রিলেটেড যে কোনো টপিকসে কাজ করা এখন খুবই গুড, মানে খুবই ভালো। আমি তো মনে করি যে আমাদের যদি 40 জন স্টুডেন্ট থাকে এখন, তাদের সবারই এইসব ডিপ লার্নিং, দেন নর্মাল যে সব জাস্ট বেসিক এআই সেগুলোতেও যদি কাজ করে, দ্যাটস অলসো অসম। সবাই তাহলে মানে হিউজ অ্যাক্সেস পাবে, মানে ওয়ার্ল্ড অ্যাক্সেসটা ওপেন হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস ভাই। আর একটা কোশ্চেন ছিল, আমি স্পেসিফিক্যালি কাশিফ ভাইয়ের কাছে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে হাউ টু ব্রিজ দ্য একাডেমিক এন্ড প্রফেশনাল ইন্ডাস্ট্রি। ব্রিজ কোশ্চেনটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট মনে হচ্ছে। হাউ টু ব্রিজ একাডেমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, কারণ বাংলাদেশে যেটা আমি বলছি যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা গ্যাপ আছে। আমি পার্সোনালি ফিল করি, কারণ আমি বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচার ছিলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পার্ট টাইম টিচার ছিলাম, তারপরে আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তো ইন্ডাস্ট্রি যে কাজগুলো হচ্ছে আর একাডেমিতে যে রিসার্চ গুলো হচ্ছে এর মধ্যে একটা গ্যাপ বাংলাদেশে আছে। সো ইটস এ বিট ডিফিকাল্ট। কিন্তু এইসব মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ইজ ভেরি ইজি, বিকজ ইন্ডাস্ট্রি আর ইউনিভার্সিটি বা একাডেমিয়া একেবারে প্যারালালি চলে। সো হোয়াট এভার দ্য নিড ইজ, এন্ড দের ইজ এ হিউজ কোলাবোরেশন অ্যাকচুয়ালি। অলমোস্ট সবগুলো রিসার্চ প্রজেক্ট যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে হচ্ছে, সেটার ইউনিভার্সিটির একটা না দুইটা কোলাবোরেশন থাকবে মাস্ট। আমি যখন ফার্স্ট এরিকসনে জয়েন করেছিলাম অ্যাজ এ গেস্ট রিসার্চার, তখন আমার ফার্স্ট প্রজেক্ট ছিল নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন নিয়ে, এবং এটা একটা হিউজ কনসোর্শিয়াম ছিল। এর সাথে ইউনিভার্সিটি অফ টোকিও, তারপরে অনেক কোম্পানি, অলমোস্ট লাইক 10 to 12 কোম্পানিজ ইন ইউরোপ, অল ওভার দ্য ইউরোপ, অরেঞ্জ টেলিকম ফ্রম সুইজারল্যান্ড, জার্মানির কিছু টেলিকম কোম্পানি ছিল, দেন জাপানের থেকে ইউনিভার্সিটি প্লাস এগুলো ছিল। সো ব্রিজ দ্য গ্যাপ is a bit difficult, I would say, but then again it's not so আমি বলবো যে ডিসহার্টেন্ড হওয়ার কিছু নেই বাংলাদেশের ক্ষেত্রে, কারণ ফোকাস যদি ঠিক থাকে তাহলে, মানে আমার ক্ষেত্রে আমি ফার্স্ট একটা অনেক সময় ধরে আমি রিসার্চে ছিলাম বা টিচিং এ ছিলাম, বাট দেন अगेन আই ওয়াজ এবল টু অলসো সুইচ টু প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট বেসড আর&ডি। সো আমার জন্য এটা বেশি ডিফিকাল্ট, কারণ আমি অলমোস্ট আমার ক্যারিয়ারের অনেক বড় একটা অংশ আমি ডেভেলপমেন্ট বা হ্যান্ডস অন প্রোগ্রামিং এর সাথে অনেক দূরে ছিলাম অ্যাকচুয়ালি। তো আমি যখন এটাতে আসছিলাম একটু ডিফিকাল্ট ছিল, 2-3 মাস 4 মাস 6 মাস সময় লাগছে আমার ফুললি হচ্ছে এই সাইকেলের মধ্যে ঢুকতে। বাট আমার জন্য এটা একটু ইজি ছিল, কারণ আমি এখনো ফুল স্কেল ডেভেলপমেন্ট করি না, আমি অনেকটা আর্কিটেক্ট
টাইপের আর্কিটেকচার লেভেলের কাজ করি, প্লাস হচ্ছে কিছু হ্যান্ডসন আমাকে করতে হয় জাস্ট টু লাইক বক্স ছোটখাটো টেস্ট এগুলা দেখানোর জন্য। সো আই ডোন্ট নো ইফ আই হ্যাভ অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেন, বাট এটাতে ডিজার্টেড হওয়ার অ্যাকচুয়ালি এখনো তেমন কিছু নাই, গ্যাপ আছে বাট ইটস নট এ বিগ ডিল। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানে যখন আমরা একাডেমিতে কাজ করি রিসার্চার হিসেবে কিংবা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে, তখন এক্সপেকটেশনটা থাকে হলো কি যে ওকে ফাইন, কিভাবে আমরা একটা প্রজেক্টকে সাকসেসফুলি ফাইন্যান্স করব এক্সটার্নাল ফাইন্যান্সারদের মাধ্যমে, একটা পিএইচডি স্টুডেন্টকে কিভাবে আমরা মানে ডিগ্রি দিব, কতগুলো মাস্টার্স স্টুডেন্ট থিসিস দিব, এই ধরনের এগুলো হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ। যখন আমরা ইন্ডাস্ট্রিতে থাকি তখন ক্যারিয়ার অবজেক্টিভ থাকে কতগুলো প্রোডাক্ট সাকসেসফুলি লঞ্চ করছি, সেই প্রোডাক্টগুলো কি পরিমাণ ভ্যালু অর্গানাইজেশনে ব্রিং করতেছে, সেটা হচ্ছে বিজনেস ভ্যালু, নট লাইক সোসাইটাল ভ্যালু। তো এইখানেই মাইন্ডসেটটা ডিফার করে। তো আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন চিন্তা করতাম যে পিএইচডি স্টুডেন্ট রিসার্চ করতে পারবে কিনা, তাকে আমরা রিক্রুট করতাম। আর যখন আমরা এখন ইন্ডাস্ট্রিতে আছি তখন আমরা অ্যাভয়েড করি পিএইচডি স্টুডেন্টদেরকে রিক্রুট করতে, কারণ কি মনে করি যে সে কি প্রোডাক্ট ডেভেলপ করতে পারবে কিনা, অর্থাৎ এন্ড ডেলিভারি মাইন্ডেড কিনা, কারণ সে কি জাস্ট প্রবলেমের ডিপে চলে যাবে, এদিকে ডেডলাইন সব শেষ, এদিকে বিজনেস ভ্যালু সে বুঝতেছে না, সে শুধু চিন্তা করতেছে অ্যাকুরেসি নিয়ে, সে চিন্তা করতেছে পারফেকশন নিয়ে। সো এই ধরনের জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে চাই। তো যদি একজন মানে পার্সন যদি এই দুইটার ডিফারেন্সটা বোঝে যে ইন্ডাস্ট্রিতে আমার রোলটা কি, আমার কাছ থেকে কি আমার এমপ্লয়ার, আমার রিক্রুটার কি এক্সপেক্ট করতেছে, সে যদি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে চিন্তা করে আমার পার্সোনালিটিতে এটা যায় কিনা, যদি যায় তাহলে তার মুভ করা উচিত, যদি না যায় তাহলে তার একাডেমিতে থাকা উচিত। এটাই আর কি মানে কি ডিফারেন্স এখানে, যে দুই জায়গার সাকসেস ক্রাইটেরিয়া ডিফারেন্ট। ইউনিভার্সিটিতে সাকসেস ক্রাইটেরিয়া নাম্বার অফ পাবলিকেশনস, আর পাবলিকেশনস আসে হচ্ছে ইউনিক রিসার্চের মাধ্যমে। আর ইন্ডাস্ট্রিতে আসে প্রোডাক্ট লঞ্চ, এবং সেই প্রোডাক্ট আবার ভ্যালু ড্রিভেন কিনা, সেটা বিজনেস ভ্যালু, নট নেসেসারিলি সোসাইটাল ভ্যালু। সো এই জিনিস যদি ক্লিয়ার থাকে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, থ্যাংক ইউ ভাই। আইভি, তুমি যদি কিছু কোশ্চেন আস্ক করতে চাও স্টুডেন্টদের পক্ষ থেকে, যদি কোনো। থ্যাংক ইউ ভাইয়াদের আসলে এত সুন্দরভাবে সব টপিকগুলো ডিসকাস করার জন্য। আরো কিছু কোয়েশ্চেন ছিল স্টুডেন্টদের, যে ইজ পিএইচডি ইউজফুল ফর সফটওয়্যার ইন্ডাস্ট্রি? সরি, কোশ্চেন হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য পিএইচডি করাটা কতটা ইম্পর্টেন্ট? এখন গুগলের যদি আর&ডি দেখা যায়, কিংবা ফেসবুকের যদি আর&ডি দেখা যায়, তো ওখানে তো সব পিএইচডি দিয়েই ভরা, ওখানে তো ঢোকার জন্য পিএইচডি লাগে। সো এখানেও ডিপেন্ড করতেছে অ্যাম্বিশনের উপরে। আবার ওইভাবে চিন্তা করলে আবার ফেসবুকের যে সিইও মার্ক জুকারবার্গ, ও তো ব্যাচেলরই কমপ্লিট করে নাই, তো ও তো ওই মানে কোম্পানি বানায় ফেলছে এরকম আর কি একটা। তো এখানে ডিপেন্ড করতেছে যে এগেইন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অবশ্যই পিএইচডি দরকার। Tons of people are doing PhD in software engineering, এবং they are getting a lot of different job according to their specialization. At the same time, যদি আমি চিন্তা করি যে আমি একটা ওয়ার্ল্ড ফেমাস ডেভেলপার হব, Scala developer or Java developer or some sort of back-end or all-stack developer, তার জন্য আসলে পিএইচডি তো দরকার নাই। কি বলো রাহাত, কি বলো কাশিফ? তার দরকার হচ্ছে সে কত বেশি কোড করতেছে, কিভাবে সে কোড রিভিউ করতেছে, কোড টেস্ট করতেছে, এই ধরনের টুলিং গুলোর সাথে এবং এই ধরনের হোল কালচারের সাথে নিজেকে কত বেশি ইনভলভ করা, টিম কিভাবে সাজানো, রেসপন্সিবিলিটি কিভাবে। ফ্রান্সে যেটা জাস্ট বিদেশে যেটা আমি সরি সোজ ভাই টু কাট ইউ অফ। হ্যাঁ বলো বলো বলো। জাস্ট এখানে যেটা একটা জিনিস আমি দেখেছি যে ইফ ইউ ডোন্ট হ্যাভ আ পিএইচডি then well, if you have interest of course to doing a PhD first, and then if you have a PhD it's much easier to get into jobs than if you just have a
master degree and no specialization, and then you are want to be a software developer somewhere, এখানে difficult একটু, because এদের তো হোমগ্রোন অনেক গ্রাজুয়েট আছে, ওই সমস্ত কাজ করার জন্য হোমগ্রোন লোক পাওয়া যায়। But if you want to do some kind of more sophisticated research oriented job, it's very hard to find, because মানুষ এখানে ব্যাচেলার পাস করেই যদি একটা ভালো জব পায়, no one wants to do a PhD anymore. So আমরা যখন পিএইচডি করি, we become very like valued person, because they need this kind of people. আমাদের কোম্পানিতে, আমাদের টিমে একটা ভালো পিএইচডি রিসার্চার রিক্রুট করার জন্য ত্রাহি অবস্থা হয়ে যায়। জাস্ট টু ফাইন্ড ওয়ান পারসন দ্যাট ইউ ক্যান ওয়ার্ক উইথ, ইটস সো ডিফিকাল্ট। এবং তাদেরকে রাখা, ট্যালেন্টকে রাখা একটা কোম্পানিতে, 1.5 বছরের মধ্যে আরেকজন তাকে একটা ডবল অফার দিয়ে নিয়ে চলে যাবে। মানে ইফ ইউ ট্রেন দেম এ লিটল বিট, দে উইল গো, ইউ ক্যানট কিপ দেম। পিএইচডি দেরকে, হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যেটা হয় যে দেয়ার আর মেনি মোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, ইটস মাচ ইজিয়ার টু হায়ার দেম, and it's much easier to actually for example ফ্রান্সে কি করে, ফ্রান্সে টিউনিশিয়া, আলজেরিয়া এবং মরক্কো, এই 3টা দেশে ফ্রান্সের একটা প্রোগ্রাম আছে যেখানে ওই দেশ থেকে যারা ব্যাচেলর পাস করে, যেমন খুলনা, ওইখানকার যারা খুলনা ইউনিভার্সিটি আছে আর কি, ওখান থেকে যারা পাস করে তাদেরকে ওরা যে রিক্রুট করে নিয়ে আসে ফ্রান্সে as software engineers, but they are not PhDs. They are not high-tech researchers. So it's much easier here to get into industry if you do an applied PhD. Some people, there are some PhDs which are really theoretical. Those are not useful. If you do like applied PhD in AI, or I don't know, image processing or machine learning or cloud, and this kind of PhDs are really, really valued. And পিএইচডির আরেকটা ব্যাপার হচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো, যে কোম্পানি বলতে কিন্তু এখন আছে হচ্ছে অ্যামাজন, গুগল, ফেসবুক, অ্যাপল, এটা কিন্তু পিএইচডি ছাড়া ইউ ক্যানট এন্টার দেয়ার, ইটস লাইক ইম্পসিবল অলমোস্ট, স্পেশালি হায়ার লেভেল। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওখানে ঢুকতে চাইলে তোমাকে হইতে হবে জিনিয়াস, বেসিক্যালি জিনিয়াস সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, যে ক্যান রাইট কোড ইন 2 hands লিটারেলি। সো ইটস not that easy actually. আমি 5 minutes break নিব, ওর চার্জ শেষ হয়ে গেছে। I'll just come back with my charger, okay? Yeah, sure, no problem. Okay, so Ivy, আর কিছু কি কোশ্চেন ছিল স্টুডেন্টদের? প্রোফাইল প্রেজেন্ট করার ক্ষেত্রে লিঙ্কডইন এবং গিটহাবের ইম্পর্টেন্স কতটুকু? অনেক বেশি, মাচ ইম্পর্টেন্ট। গিটহাব প্রোফাইল থাকা, নট নেসেসারি যে হিউজ প্রজেক্ট থাকতে হবে, বাট যে কোনো ছোট প্রজেক্ট থেকে বড় প্রজেক্ট যেগুলা স্টুডেন্ট থাকাকালীন সময় করা হয়েছে, বা ওপেন সোর্সে ছোটখাটো কন্ট্রিবিউশন, বা নিজের ইচ্ছায় কোনো ছোট প্রজেক্ট করা। অনেকে অনেক সময় হচ্ছে অনলাইন বেসড লার্নিং কাজ করে। জুয়েল ভাই কিছু বলবেন? শুনতে পাইনি। যে পেট প্রজেক্ট গুলো তুমি যেটা বলতেছো, ছোট প্রজেক্ট বড় প্রজেক্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো কারণ আজকাল এই জিনিসগুলোতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অথবা শোকেসিং এর ক্ষেত্রে এই টুলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন ছিল বিএসসি এবং মাস্টার্স এর থিসিস ম্যাটেরিয়াল গুলো পাবলিশ করা কতটা ইম্পর্টেন্ট? আসলে পাবলিশ করাটা কতটা ইম্পর্টেন্ট এটা ডিপেন্ড করতেছে যে কোন লেভেলে সে যেতে চায়। এখন পাবলিশ করার থেকে কি আসলে মানে অ্যাজ এ লেটস সে দ্যাট অ্যাজ এ থার্ড পার্টি যারা আর কি রিডার, তারা কি দেখে পাবলিকেশনসে, তাই না? তারা পাবলিকেশনসে দেখে যে এই পার্সনটা যে রিসার্চটা করেছে সেটা সাজিয়ে লিখতে পারতেছে কিনা, অর্থাৎ তার রাইটিং কোয়ালিটিটা দেখতেছে। 80 পেজের থিসিস পড়ে কেউ বোঝার চেষ্টা করতেছে না, ভাবতেছে 5 পেজের 10 পেজের যে যদি একটা আর্টিকেল থাকে তাহলে পরে সে ওটা পড়েই তার কন্টেন্টটা বুঝে ফেলতে পারতেছে। সো এটা একটা জিনিস। আর যখন কোনো একটা জিনিস পাবলিশ হলো তার মানে হচ্ছে এটা পিয়ার রিভিউড, অর্থাৎ সেই কন্টেন্টটা অলরেডি ভেরিফাইড। যখন থিসিস আমি যখন করতেছি তখন সেটা আমার সুপারভাইজার তো সামহাও আমাকে পাস করাবেই, আমি তার সাথে 6 মাস কাজ করলাম। কিন্তু যখন আমি আমার থিসিস কন্টেন্টটাকে পাবলিশ করতেছি তখন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চাররা সেই কন্টেন্টটাকে কি করতেছে, রিভিউ করতেছে, করে বলতেছে যে ওকে ফাইন, এই কন্টেন্ট আমরা ট্রাস্টেড দিয়ে, এখানে সাম ইনোভেটিভ সাম নিউ থিওরি আছে, সেটা এতটুকু হতে পারে, এত বড় হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার যে এটা পিয়ার রিভিউড।
তো এই জিনিসটাই এখন যখন কারো পাবলিকেশনস আছে মাস্টার্স, এখন যখন পিএইচডি করে, পিএইচডির অবজেক্টিভটা কি? যেমন সুইডেনে পিএইচডি করার জন্য আমরা কি দেখি যে তার 5টা পিএইচডি চলাকালীন সময়ে 5টা পাবলিকেশনস করতে হবে, সলিড পাবলিকেশনস। তখন আমরা মনে করি যে সে পিএইচডি ডিগ্রির জন্য রেডি হচ্ছে। অফকোর্স তার কিছু থিওরি মানে কিছু সাবজেক্ট পড়তে হয় রিসার্চ মেথোডোলজি এটা সেটা, কিন্তু রিসার্চ কন্টেন্টের দিক থেকে আমরা দেখি 5টা সলিড পাবলিকেশনস আছে কিনা, তখন আমরা তাদেরকে পিএইচডি দিয়ে দেই। তো এই যে যার মাস্টার্স লেভেলে একটা পাবলিকেশনস আছে, সে তখন বেশি কনফিডেন্স পাচ্ছে পিএইচডি স্টুডেন্ট হিসেবে সিলেকশনের জন্য। তো এইভাবে কাজে লাগতেছে। এখন কারো যদি গোল হয় যে সে গুগলে কাজ করবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর এক্সাম্পল, আর ফেসবুকে কাজ করবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পিএইচডি করবে না, তাহলে তো তার পাবলিকেশন করে সময় নষ্ট করার দরকার নাই। তার দরকার ওই যে কাশিফ যেটা বললো, গিট হাব প্রোফাইল ডেভেলপ করা, ওখানে কত ভালো কোড করতে পারে সেই কোডগুলোকে তার আপলোড করা, যাতে তারা কোডগুলোকে রিভিউ করতে পারে, কোডগুলোকে ওখানকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুলো ওই কোডটাকে গিট হাবের রিপোর্টটাকে নিয়ে এসে রান করে দেখতে পারে যে কোডটার পারফরমেন্স কেমন, আসলেই কাজ করে কিনা, সব রকমের টেস্টিং ফাংশনালিটিস গুলো যখন সে কোডগুলো ডেভেলপ করছে সেগুলো মেইনটেইন করছে কিনা। তো এইভাবে জিনিসগুলো ভ্যারি করে। তো ইম্পর্টেন্ট আছে যদি কেউ রিসার্চ লাইনে যেতে চায়, দেন পাবলিকেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি কেউ ডেভেলপমেন্ট লাইনে যেতে চায়, আসলে পাবলিকেশনস এর চাইতে মিডিয়ামে একটা আর্টিকেল যে লেখা এবং সেই সাথে কোডগুলোকে পাবলিশ করা, এটা বেশি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ইফ ইট ইজ পাবলিশেবল, তার যদি কনফিডেন্স থাকে যে আমি কিছু একটা করছি এবং সেটার আমি পাবলিশ করতে পারবো, ওয়াই নট? নট নেসেসারি যে আমি ফিউচারে যে একেবারে রিসার্চই করব বা আমি শুধুমাত্র ডেভেলপারই হব, বাট যদি পাবলিশেবল কোনো কন্টেন্ট থাকে, গো ফর ইট। That's a good insight, but এখানে অবশ্যই আরেকটা পয়েন্ট আছে কাশিফ, সেটা হচ্ছে প্রায়োরিটাইজেশন। লেটস সে দ্যাট কোনটা প্রায়োরিটাইজ করা দরকার। ধরো যে কারো পাবলিশেবল ম্যাটেরিয়ালস আছে কিন্তু সে কখনোই রিসার্চ কিংবা মানে R&D তে যাবে না, আর সেই সাথে তার হাতে এনাফ টাইমও নাই যে গিটহাব টিটহাব এই ধরনের টুলগুলো ইউজ করে সবকিছু নিট এন্ড ক্লিন ওয়েতে পাবলিশ করা। তো তখন তো তাকে প্রায়োরিটাইজ করতে হবে, একটা সাইড পিক করতে হবে। তো সেরকম সময় আমি যেটা মনে করি যে হয়তো বা গিটহাব টাইপের মানে টুলিং গুলোকেই তার বেশি এক্সারসাইজ করা উচিত, পাবলিকেশনস এর টাইম না দিয়ে। Okay, thank you. I think clear. আর কোনো কোশ্চেন ছিল এভি? না ভাই, এগুলোই মোটামুটি কোশ্চেন ছিল। ওকে, সো ইন জেনারেল ভাই একটা ইনফরমেশন যদি অ্যাড করতেন যে লাইক about the financial benefits in Europe in terms of doing PhD or in terms of doing any job rather than doing PhD. কোশ্চেনটা ক্লিয়ার করো, আমি তুমি কি জানতে চাইছো বেসিক্যালি? ইউরোপে যদি কেউ পিএইচডি করতে চায় অথবা যদি কেউ জব করতে চায়, সে ফিনান্সিয়ালি সে কতটা বেনিফিটেড হবে বা ফিনান্সিয়াল? এটা দেশ ওয়াইজ অত্যন্ত ভ্যারি করে। সবুজ ভাই ওনারটা বলতে পারে। সো ইউরোপ কান্ট্রি ওয়াইজ, ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি লিভিং কস্ট ডিফারেন্ট, ঠিক আছে? যেমন আমি স্পেনে ছিলাম, স্পেন ইজ এ রিয়েলি রিয়েলি লাইক চিপ কান্ট্রি। সো স্পেন ইউ ক্যান লিভ ইন ভেরি ভেরি লেস মানি। সো ফ্রান্স আবার একটু মোর এক্সপেন্সিভ, নরওয়ে আবার সুপার এক্সপেন্সিভ, সুইজারল্যান্ড ইজ লাইক ক্রেজি এক্সপেন্সিভ। তো যেখানে যত লিভিং কস্ট হাই সেখানে তত স্যালারি বেশি অ্যাজ ইউজুয়াল। ফ্রান্সে যেটা পিএইচডি, ফ্রান্সের পিএইচডি গুলো সবসময় ফান্ডেড। হ্যাঁ, এটা মোরলেস ইউরোপের সব জায়গায় যে there is a salary associated with your PhD. So when you come in a PhD, you have actually a job. So you will have a salary slip like every French people. You will contribute in social benefit like pension fund, whatever, unemployment fund. এগুলো সব পয়সা যায় আর কি। So you will have a salary. This salary in France right now is like 1,300 euros per month salary আর কি। তার সাথে 400 euros টিচিং বেনিফিটস এর জন্য অ্যাড হয়। সো ইটস লাইক 1600
euros per month, তো 1700. So বড় ছোট শহরে থাকার জন্য is sufficient as a student আর কি। বড় শহরে গেলে it would be bit difficult to live in like প্যারিসে যেমন it's a bit harder to live in that amount of money. আর পরে জবের ক্ষেত্রে it really varies. It depends on your expertise, what kind of company you're getting into. Facebook doesn't pay the same salary as a French company. French companies pays relatively lower than Facebook or Google, but Google and Facebook, even in Paris, they pay a lot of more money than a normal company in France. But France যেটা ব্যাপার সেটা হচ্ছে France you pay a lot of taxes because you kind of have a social net. For example, এখন যে কোভিড সিচুয়েশন চলছে, কোভিড এর জন্য যে প্রবলেম না, ফ্রান্সে কিন্তু অনেক কোম্পানি ক্লোজ ডাউন, বাট their salary is continuing because you are part of a social structure. So you are getting a salary every month. Doesn't matter the company is closed or open. Because you paid a lot of taxes, government has made sure that now they pay you back in time of trouble. But আমেরিকাতে কিন্তু তা না, আমেরিকায় জব চলে গেল, you don't get money anymore, it's over. So ইউরোপে যেটা আছে সেটা হচ্ছে ইউরোপের salary structure is a bit lower if you consider America, United States. But if you consider everything, when I say everything, social structure বলো, education cost বলো, life এর cost বলো, after retirement এর ব্যাপার বলো, তাহলে it basically balances out at the end of the মানে career আর কি। But overall salary structure, European salary structure is a bit lower, but it depends on where you work, like Facebook or I don't know, French startup. And also আর PhD remuneration হচ্ছে এরকম 1300 টাকা থেকে 16 ইউরো থেকে 1600-1700 ইউরো, which is good enough to live in France. আর নরওয়ে আর ফিনল্যান্ডে বলতে পারবে কাশিফ ভাই। ফিনল্যান্ডের ক্ষেত্রে কাইন্ড অফ সিমিলার, লাইক একটু বেশি অবভিয়াসলি, কারণ আমার মনে হয় ফিনল্যান্ডের লিভিং কস্ট একটু হায়ার, নট হায়ার লাইক নরওয়ে বাট একটু হায়ার। সো যে পেমেন্টটা আছে, যেটা রাহাত ভাই বলছে যে পিএইচডি স্টুডেন্ট কামস এন্ড লাইক হি গেটস দ্য স্যালারি স্লিপ, সো সে ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে আছে, সোশ্যাল সিকিউরিটির সব বেনিফিট গুলো পাবে। আমাদের এখানে একটা পিএইচডি স্টুডেন্ট যখন অলমোস্ট শেষের দিকে, সো আই থিঙ্ক সে আফটার ট্যাক্সেস 2500 থেকে 3000 ইউরোর মতো স্যালারি পায়, এবং which is good enough to live in any city actually in Finland. আর কোম্পানির সাথে যদি তুলনা করি, কোম্পানিতে স্যালারি স্ট্রাকচার অবভিয়াসলি এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে, বাট একটু হায়ার একাডেমিয়া থেকে। তবে যেটা রাহাত ভাই বলছে সেটা আমি আরেকবার বলবো, এখানকার সোশ্যাল সিকিউরিটিটা অনেক বড় একটা সুবিধা আমার মনে হয় ইউরোপের, ইফ আই কম্পেয়ার ইট উইথ নর্থ আমেরিকা আদার কান্ট্রিজ। Okay, I think that's good enough for the answer of this question. এখন আমি মনে করি যে অলরেডি আমরা 2 hours about it is running our session, so আমি আর খুব বেশি এক্সটেন্ড করতে চাচ্ছি না। জুয়েল ভাই, রাহাত ভাই, কাশিফ ভাই যদি ইন জেনারিক কোনো ইনফরমেশন বা কোনো টিপস কারোর জন্য দিতে চান, জাস্ট for the finishing of this session. Well, আমি sorry bhai, okay. Go ahead. Okay, আমি জাস্ট এক লাইন বলে দেই। সো আমি তোমাদেরকে বলবো যে ড্রিমার হতে, জাস্ট ড্রিম বিগ and don't think about the shame of failing, because everyone fails in their life. And whatever you want to do, either want to become a good programmer or a good researcher or a good team leader, if you want to study in abroad or be in Bangladesh, be active locally, it doesn't matter. What is matter at the end of the day, just take your initiative in time. Don't wait. That's is one and only suggestion. And to achieve that, just try to reflect on you, like Kashif and Raj says, reflect on your capability, and aim for it accordingly. And of course, aiming big is not a crime. So you must aim for a bit higher than what you feel like you are capable of, because sometimes you may underestimate your capability as well.
So that's what I want to say. Thank you. আচ্ছা, আমি যেটা বলবো ফ্রান্সের ব্যাপারে যেটা সেটা হচ্ছে যে ফ্রান্সে আমি একটা ওই ফেসবুকে ক্লাসের গ্রুপে একটা পোস্ট দিয়েছি, সেখানে একটা লিঙ্ক দিয়েছি, নাম হচ্ছে campusfrance.org. So Campus France হচ্ছে basically you can go there, you can search for any French course, so you can select which language you want to study in, you can select what subject you are interested in, you can select which city you want to live in, and then they will give you a list of courses that is available under your choices, and then you can actually look for those courses in the websites of that course and you can apply for them. So এটা হচ্ছে Campus France is kind of go-to website for France. If you want to come to France, it is a centralized information system. So you can, every country of Europe has one system such like that. So France এর নাম হচ্ছে ওইটা important number one. Number two হচ্ছে ফ্রান্সে যদি কেউ আসতে চায়, basically I am here. I am the only one here actually, and it's very tough for me because I don't see anyone else around me. So you're welcome here. If you come, I will help my best. আমার Facebook, LinkedIn profile আছে, আমার mail address আছে. You can ask me any question. But language is pretty important because France is it's a very easy country to get citizenship. It's the easiest country to get citizenship in the world if you know the language. It's the easiest. And if you have a master degree which in France, then in 2 years you can get a passport, which is incredible. That no other country in the world offers that. But the problem is the language. That's the only barrier. If you speak the language, life is much more easier here. আর ফ্রান্সে যেটা হচ্ছে যে ডিগ্রি শেষ করার পরে অটোমেটিক্যালি ভিসা এক্সটেন্ড হয়। আর এখন যে নতুন যে প্রেসিডেন্ট আছে ফ্রান্সে, মাখো, হি ইজ ভেরি ভেরি pro science and pro technology. So he has started a lot of new visa programs where you can actually get a visa very easily. আমরা যখন মাস্টার্স করেছি, it was very very difficult to get a job and become like a resident in France. এখন এটা করেছে যে পাসপোর্ট করেছে ফ্রেঞ্চ গভর্নমেন্ট, যেটাকে ওরা বলে ট্যালেন্ট পাসপোর্ট। ইফ ইউ আর ফ্রম a field like data analytics or cloud or I don't know AI, you can easily get a visa for 4 years or 5 years and then you can start working in France. It's very easy, and getting settled in France is also very easy. The only problem is language. Okay, so এটাই। আর হচ্ছে যদি ইনফরমেশন লাগে, I'll be there for you if you want to ask me anything. আর ফ্রান্সের বেশ কিছু গ্রুপ আছে ফেসবুকে যারা কিনা ফ্রান্সে থাকে স্টুডেন্ট আর কি, they are very helpful as well, so you can also join those group and they will help you as well, that how to come to France, how to apply, etc. So that's all. রাহাত ভাই, আপনি কোথায় পেস্ট করছেন লিংকটা? আমি ওখানে একটা লিংক দিতেছি, ফেসবুক পেজ, যে গ্রুপটা এই লাইভ ইভেন্টের কমেন্ট সেকশনে আছে। হ্যাঁ, লাইভ ইভেন্টের কমেন্ট সেকশনে দিলাম সেটাই। ওকে, হ্যাঁ আমি পেয়েছি। আমি ওখানে একটা লিংক পেস্ট করছি যেটা কাইন্ড অফ সিমিলার টু হোয়াট রাহাত ভাই হ্যাজ গিভেন, স্টাডি ইন ফিনল্যান্ড, সামথিং লাইক দ্যাট। সব ইনফরমেশন আছে ওটাতে, যেটা অ্যাকচুয়ালি দরকার ফিনল্যান্ডে স্টাডি করার জন্য। একটা স্মল ইনফরমেশন, আই থিঙ্ক অনেকের জন্য এটা ইম্পর্টেন্ট না, বাট যেহেতু আমি ক্রিকেটের সাথে জড়িত ছিলাম, ক্রিকেট খেলা পছন্দ করতাম, এখানে কিন্তু ক্রিকেট খেলার অনেক স্কোপ আছে। বাংলাদেশি 2টা টিম এখানকার ক্রিকেট লিগ খেলে, আমি একটা ক্লাবের সাথে জড়িত যেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন লিগ খেলে, এবং বাংলাদেশি বংশোদ্ভূত একজন ফিনল্যান্ডের জাতীয় দলেও খেলে, অ্যাকচুয়ালি 2জন। তো দের ইজ এ স্কোপ অফ প্লেইং ক্রিকেট অলসো ইন ফিনল্যান্ড। বরফের মধ্যে হলেও খেলার স্কোপ আছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবভিয়াসলি আই এম অ্যাভেলেবল। দের ইজ স্কোপ, there is a big scope in Finland. মানে বাংলাদেশ, আমি জানি না, হয়তো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সও বলে যে ফিনল্যান্ড হয়তো অতটা ওয়েল অ্যাডভার্টাইজড না বাংলাদেশে অ্যাজ এন ইউরোপিয়ান কান্ট্রি, বাট there is a big scope here. আমি যেটা বলি তোর এই যে স্কোপের ব্যাপারে কাশিফ, যে আমার ফ্রান্সে আমি যে কোম্পানিতে কাজ করি, আমাদের রিসার্চ টিম 100 জন, ঠিক আছে? 100 জনের মধ্যে আই এম দ্য অনলি নন ফ্রেঞ্চ, 99 জন ফ্রান্সের, আমি একমাত্র নন ফ্রেঞ্চ। দিস ইজ অ্যাজ স্কার্স। ইফ ইউ গো টু ইউনাইটেড স্টেটস, ইফ ইউ গো টু রিসার্চ কোম্পানি, সো আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম অ্যাপেলে একবার, সো আই ওয়েন্ট দেয়ার টু give interview, and আমার ইন্টারভিউ যারা নিছিল সবাই ইন্ডিয়ান ছিল, there was no other nationality there. So basically Indian and Chinese people run United States research organizations, but not here.
আমাদের কোম্পানিতে বেসিক্যালি চাইনিজ রাশিয়ান আর দে আর নট রিক্রুটেড বিকজ উই ওয়ার্ক অন ফেশিয়াল রেকগনিশন, উই ওয়ার্ক উইথ FBI, so they are not allowed to join our company. And Indian almost is there is no Indian actually in here, so it's just I'm the only person in the whole company who is from Asia. Think about it. In my team 100%. So this is crazy for me that if you compare to United States. So আমি বুঝি না যে কেন বাংলাদেশ থেকে মানুষ আসে না আর কি, they can easily come here and easily work here. আমাদের এখানকার সিনারিও একটু ডিফারেন্ট, কারণ আমাদের এখানে অ্যাটলিস্ট খুলনা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্সের আমি, আমার ওয়াইফ এবং বাবু ভাই 00 ব্যাচ, রাহাত ভাই, তো আমরা একেবারেই অনেক কাছাকাছি থাকি। আর এছাড়া আমাদের বাংলাদেশি যে সার্কেলটাও এটা অনেক বেশ বড়, অনেক বাংলাদেশি, ইভেন এরিকসন ফিনল্যান্ডে এখন মোস্ট প্রবাবলি মোর কাছাকাছি অ্যারাউন্ড 15 to 20 বাংলাদেশি শুধুমাত্র জব করতেছে, এবং অন্যান্য কোম্পানির কথা তো আমি ছেড়েই দিলাম। সো এখানে পুরো ফ্রান্সে 20 জন কাজ করে না বাংলাদেশে, মানে ইন্ডাস্ট্রিতে বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ প্রবলেম। বাট দ্য প্রবলেম যেটা সেটা হচ্ছে যে ইফ ইউ অ্যাকচুয়ালি ইন বিগ কোম্পানিজ লাইক ফেসবুক এন্ড গুগল, দে ডোন্ট কেয়ার ফর ল্যাঙ্গুয়েজ। আর সো ইটস অ্যাকচুয়ালি সামথিং টু থিঙ্ক অ্যাবাউট, যে ইউরোপিয়ান কান্ট্রিজের অপরচুনিটি কিন্তু এখানে অনেক লেস কম্পিটিটিভ আমি বলবো ইফ ইউ কনসিডার ইউনাইটেড স্টেটস। So that's the thing. Anyways, yeah, so thanks a lot, Joel bhai, Rahat bhai, Kashif bhai. It's a lot of information we got from this session. I think যদি স্টুডেন্টদের বা কারো ফার্দার কোনো কোয়েরিজ বা কিছু জানার থাকে অবশ্যই জুয়েল ভাই, রাহাত ভাই, কাশিফ ভাই আছেন, আমার সাথে লিঙ্কডইনে ভাইরা কানেক্টেড আছেন, সো আই থিঙ্ক anyone can communicate with them anytime to get any information or any questions they have, they can ask, or any information they need about those countries, they can get those information from Joel bhai, Rahat bhai and Kashif bhai. They agreed also to help us a lot in this scenario. এখন আইভি, তোমাদের কি আর কোনো কোশ্চেন ছিল বা? না ভাই, আমাদের কমেন্টসে দুইটা গ্রিটিংস আছে। শামিম স্যার কমেন্ট করেছেন, থ্যাঙ্কস টু all of you for nice speech and suggestion to encourage our young talents. এবং মানি স্যারের পক্ষ থেকে একটা গ্রিটিংস আছে, থ্যাঙ্কস টু all for participating in our students event today. Yeah, so Joel bhai is joining again, and Joel bhai কে অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আমি আসলে অ্যাকসেপ্ট করছি। এখন Joel bhai জয়েন করলে আমি ইভেন্টটা শেষ করে দিতে চাচ্ছি, সবাইকে থ্যাঙ্কস জানিয়ে আবার আরেকবারের মতন করে, এবং আশা করি আমরা সিমিলার সেশন ভাইদের নিয়ে অথবা স্পেসিফিক্যালি ফর নরওয়ে অর স্পেসিফিক্যালি ফর ফিনল্যান্ড অর ফর ফ্রান্স, রাহাত ভাই যেহেতু বললেন যে ফ্রান্সে কেউ যাচ্ছে না আমাদের, তো ফ্রান্সে যাতে আমাদের আরো অনেক বেশি বেশি করে গ্রাজুয়েটরা যায়, এই কারণে স্পেসিফিক্যালি ফর ফ্রান্স আমি চাই যে আরো ফিউচার আরো সেশন হচ্ছে। ফ্রান্সে যেটা সেটা হচ্ছে আইইউটি যেটা আছে গাজীপুরে, সেখানকার অনেক আছে, ঠিক আছে। আমি বেসিক্যালি আইইউটি হয়ে গেছি এখন, I can act like I am from IUT, so it makes it easier to like go in the group. Okay, all right. So তাহলে ভাই আমি আজকের মতো সেশনটাকে এই ব্রডকাস্টটাকে এন্ড করে দিতে চাচ্ছি। আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক সময় স্পেন্ড করছেন আপনারা, অলরেডি around 2 hours, more than 2 hours. So I would like to end the session. আইভি, তোমাকেও থ্যাংক ইউ, কোনো একটা কাজে আর লাস্ট টাইমে জয়েন করতে পারে নাই। সো at the end of the session I would like to thank Kazi Masudul Alam Mani sir also. Mani sir basically আমাকে এই সেশনটার জন্য কাশিফ ভাইয়ের সাথে লিংক করে দেন, দেন আমি কাশিফ ভাইয়ের সাথে লিংক কথা বলে কাশিফ ভাই helped me a lot to manage Rahat bhai and Joel bhai then. So thanks everyone who was engaged with this session in some sense. So I'm completing the session. Again, thanks everyone, and hopefully in near future another session we'll meet everyone. And yeah. Okay, thanks. Bye. Okay, thank you then. Bye. Bye then. Bye.